সিরাজগঞ্জ AS TV। শুভরাত্রি, স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ AS TV ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন কানেক্টিং সিরাজগঞ্জের আজকে 21তম পর্ব। আপনারা জানেন যে সিরাজগঞ্জের সমসাময়িক বিষয় নিয়ে আমাদের প্রতিদিন রাত 9:30 শুরু হয় কানেক্টিং সিরাজগঞ্জ। আমরা সিরাজগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই মুক্ত আলোচনার মঞ্চ। তো আপনারা জানেন যে আমরা বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতি নিয়ে আমরা বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় করোনা মোকাবেলায় অগ্রসরী চিকিৎসক। আপনারা জানেন যে এবারে এই করোনা সংকট কাল করতে আমাদের যারা চিকিৎসক আছে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং আসলে এবারে যে যুদ্ধ হচ্ছে করোনার বিরুদ্ধে, সেই যুদ্ধে কিন্তু অগ্রসরী দায়িত্ব পালন করছেন আমাদের চিকিৎসক। আমরা আজকে কথা বলবো সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আকরামুজ্জামান। জনাব আকরামুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি কানেক্টিং সিরাজগঞ্জে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ডাক্তার ওয়ালিউল ইসলাম। জনাব ওয়ালিউল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি কানেক্টিং সিরাজগঞ্জে। থ্যাংক ইউ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজি মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল সামাদ আজাদ খোকন। জনাব আব্দুল সামাদ আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি কানেক্টিং সিরাজগঞ্জে। ধন্যবাদ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সিরাজগঞ্জের টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং আর টিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন। সুকান্ত সেন, আপনাকে স্বাগত জানাচ্ছি কানেক্টিং সিরাজগঞ্জে। ধন্যবাদ। আমরা আসলে আপনারা জানেন যে বর্তমানে আসলে চিকিৎসা ক্ষেত্রে আমাদের সিরাজগঞ্জে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি হাসপাতাল প্যাথোলজি বন্ধ থাকলেও আমাদের সিরাজগঞ্জে কিন্তু সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো কিন্তু খোলা রয়েছে, প্যাথোলজি গুলো খোলা রয়েছে, মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছে, যেটা আসলে আমরা মনে করি ব্যতিক্রম উদ্যোগ। এবং আমাদের যারা সিরাজগঞ্জের চিকিৎসকরা আছে তারা কিন্তু নিজেদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তো আমরা আসলে কথা বলবো আসলে সকল বিষয় নিয়ে। তো প্রথমে আমি জানতে চাই সিরাজগঞ্জ যে বিএম এর সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের কাছে। জনাব আকরামুজ্জামান, আসলে আমরা দেখছি যে সিরাজগঞ্জের চিকিৎসকরা তো চিকিৎসা সেবা দিচ্ছে, আসলে এই করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা কি কি সেবা দিচ্ছে সিরাজগঞ্জে? জনাব আকরামুজ্জামান। থ্যাংক ইউ গৌর। এবং সিরাজগঞ্জ আমার সিরাজগঞ্জ কানেক্টিং কে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার। আমরা বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের নীতিমালা, স্বাস্থ্য নীতিমালা মেনে বেসরকারি সরকারি উভয় জায়গাতে আমরা যত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং এর সাথে রিলেটেড যে আছে তাদেরকে আমরা একটা সুশৃঙ্খল আওতার ভেতরে নিয়ে এসে যার যার সাধ্য মতো আমরা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। এবং আমাদের হাসপাতালগুলোতে আউটডোরেও বিভিন্ন রকম সার্ভিসকে প্রাধান্য, নর্মাল যে সার্ভিসটা সেটাকে একটু কাটেল করে আমরা কোভিডের দিকে বেশি মনোযোগ দিয়েছি। আমার যে সমস্ত বেসরকারি ক্লিনিক আছে তাদের মালিকের সাথে বিএম এর সাথে, সচিবের সাথে, প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের কর্তা, সিভিল সার্জনের এর ইতিপূর্বে একটা মিটিং হয়। মিটিংয়ে আমাদের ক্লিনিক মালিক সমিতির সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দিক নির্দেশনা নিয়ে এসছেন এবং আমরা আমাদের সাধ্যের ভিতরে রেখে বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি এই সমস্ত রোগীগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে দেখছি, আজ পর্যন্ত দেখে চলছি। কিন্তু বাস্তবিক পক্ষে এই যে হাসপাতালের যে আমাদের কন্টিনিউ করা, চিকিৎসাটা কন্টিনিউ করা, আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই। আমরা মোবাইল
বিশেষ করে যে সমস্ত ডক্টররা বিজি, যাদের কাছে বেশি লোকজন আসে, তাদের মোবাইল নাম্বারও বিভিন্ন এলাকায় দিয়ে দেওয়া হয়েছে। তারা এই রোগীর লোকজন অথবা রোগী তাদের সাথে মোবাইলে কথা বলে যতটুকু সম্ভব হয় ছোটখাটো চিকিৎসা দিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে লকডাউনের জন্য পরিবহন বন্ধ, সেই জন্য সাধারণ রোগী আসতে পারে না, শুধুমাত্র এমার্জেন্সি রোগীগুলোই আসে। একটা কথা না বললেই নয় যে এই রোগীগুলোকে সার্ভিস দিতে আমাদের খুব বেগ পাতে হচ্ছে। কারণটা হলো কি, আপনারা জানেন এই মুহূর্তে কোভিড পজিটিভ অর নেগেটিভ এই নিয়ে কিন্তু আমরা একটা দ্বন্দ্বে আছি। যার পজিটিভ তার উপসর্গ নাও থাকতে পারে, ক্যারিয়ার হিসেবে কাজ করে। আমার কথা হলো যে আমি যখন আউটডোরে রোগী দেখি, আমার ডক্টর যখন আউটডোরে রোগী দেখে অন্যান্য ওয়ার্ডে অথবা ওটিতে কাজ করে, তখন সব রোগীকেই আমরা কোভিড ধরে নিয়ে আমরা ক্লিনিক্যালি ওটাকে আলাদা করি, অ্যাজ বিকজ আমাদের এখানে কোভিড পরীক্ষা করে নেওয়ার কোনো স্কোপ নাই। কাজেই আমাকে আউটডোরে বসতে হলে একটা পিপি করে বসতে হয়। আপনারা জানেন একটা উন্নত মানের পিপির দাম হলো 2 থেকে 3 হাজার টাকা। শুধু একটা মাস্কের দাম হলো, আজকে আমি আমার এক ফ্রেন্ড ঢাকায় কিনছে, বলে যে আমি 1000 টাকা দিয়ে একটা মাস্ক কিনলাম N95। সেটা আদৌ এটা অরিজিনাল কিনা আমি জানি না, তবুও নিজের সাথে কিনে। এখন প্রত্যেকদিন আমরা যখন রোগী দেখি, প্রত্যেকেই মাস্ক গাউন পরে রোগী দেখতে হয়, সুরক্ষা নিয়েই রোগী দেখতে হয়। একটা সুরক্ষা সামগ্রী একদিনের বেশি ব্যবহার করা যায় না এবং এটাকে প্রপার ডিসপোজালে দিতে হয়, তা না হলে রিইনফেকশনের চান্স থাকে। এখন আমরা যারা বেসরকারি ব্যবস্থাপনায় হসপিটাল চালাই, আমার কর্মচারীর বেতন দিতে হয় এবং প্রত্যেকেই যদি একটা করে পিপি ব্যবহার করি একদিনে, তাহলে মোটামুটি 2000-এর মতো টাকা রুগী আসুক আর না আসুক আমাকে বসে থাকতে হয়। এই একটা বিড়ম্বনার ভেতরে আমরা করতেছি, তবু আমরা কিন্তু কাজ থামায় রাখিনি। এবং বিএম এর তরফ থেকে প্রত্যেক উপজেলায়, প্রত্যেক সেন্টারে, প্রত্যেক হসপিটালে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলে আপনারা যার যার অবস্থান থেকে নিজের সুরক্ষা নিশ্চিত করে রোগী দেখবেন। এইভাবেই আমরা এই ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল নাও জনগণের সেবা দিয়ে আসছি। আশা করি ভবিষ্যতেও আমরা এটাকে কন্টিনিউ করব, যত কষ্টই হোক না কেন। গৌর, ধন্যবাদ জনাব আকরামুজ্জামান। আমরা এবার যেতে চাই সিরাজগঞ্জ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর ওয়ালিদুল ইসলামের তালুকদারের কাছে। যে আসলে জনাব আকরামুজ্জামান কিন্তু বলছিলেন যে আসলে পিপি এর যে বিষয়টা, সেই পিপি কিন্তু আসলে বেসরকারি হাসপাতাল যেহেতু খোলা রয়েছে, তারা চিকিৎসা সেবা দিচ্ছে এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে একটি প্রবণতা আছে, তারা কিন্তু রোগের উপসর্গ লুকায় চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যাচ্ছে। সে কারণে আসলে আমাদের চিকিৎসক সমাজ কিন্তু একটু ঝুঁকির মধ্যে আছে। তারপর আমরা দেখছি এই ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছে। তো আসলে সরকারি ভাবে পিপিই ব্যবস্থা কি পরিমাণ করা হয়েছে আসলে আপনাদের চিকিৎসকদের জন্য, এবং আসলে চিকিৎসকরা কিভাবে এই সময়টাতে আসলে সেবা দিয়ে যাচ্ছে সিরাজগঞ্জবাসীকে? ডক্টর ওয়ালিদুল ইসলাম তালুকদার। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার সিরাজগঞ্জের এস টিভি দিলীপ গৌরকে। আসলেই আমরা একটা দুঃসময়ের মধ্যে অতিবাহিত করছি। আমাদের একটা গরিব সংসারে যেমন অনেক অভাব অনটন থাকে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়েও কিন্তু অভাব অনটন আছে সত্যি। আর এই যে পিপি, প্রথম দিকে আমাদের পিপি স্বল্পতা ছিল, এখন সেটা কাটিয়ে উঠেছে। কিন্তু তারপরে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো যে ম্যাক্সিমাম পিপি হলো ডিসপোজেবল। এই ডিসপোজেবল পিপি একবার পরে যদি সেটা আমি ক্রাশ করে দিই, আগুনে পুড়ে দিই, তাহলে এই পিপির স্বল্পতা
আমাদের যত দিন যাবে তত আমাদের পিপি স্বল্পতা থাকে। কারণ একটা পিপি, যে আমার বড় ভাই আকরাম ভাই বলেছে যে একটা পিপির দাম কিন্তু 2000 থেকে 3000 ভালো পিপি। তো আমরা এক্ষেত্রে কিছুটা ভাগ করে নিয়েছি। যারা কোভিড সাসপেক্টেড তাদের ক্ষেত্রে পিপিটা আমরা একটু মানে প্রাধান্য দিয়েছি। যেমন আমাদের এখানে সিরাজগঞ্জের বাগবাটি হসপিটালটাকে কোভিড হসপিটাল হিসাবে আমরা দাঁড় করিয়েছি। এখানে যারা ট্রিটমেন্ট দিচ্ছে 3 জন ডাক্তার আছে, তারপরে সিস্টার আছে, এমএলএসএস আছে, তারপরে ক্লিনার আছে। তাদেরকে অবশ্যই পিপি প্রাধান্য দিতে হবে এবং তাদের জন্য আলাদা মজুত করা আছে, আমার তত্ত্বাবধায়ক স্যার বলেছেন। আর আমরা যারা হসপিটালে সার্ভিস দিচ্ছি, আমরা পিপি আমরা পড়ছি, কিন্তু আমরা দূরত্বের উপর বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। যেটা মেডিসিন ওয়ার্ড না, অন্যান্য ওয়ার্ডে যেটা আমরা সাসপেক্টেড মনে হয়, সেই সাসপেক্টেড রোগীগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দূরত্ব বজায় রাখছি। দূরত্ব বজায় রেখে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। পিপি যে পড়ছি না তা না, পিপি আমরা হলো পেশেন্টের আধিক্য এবং সাসপেক্টেড যদি মনে হয় সেই ক্ষেত্রে আমরা পিপি আমরা পড়ছি। তো আমাদের দিন যত যাবে ততই পিপি মানে আমরা পিপি সংকটে ভুগব। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা প্রিভেনশন, আর প্রিভেনশন আমরা যদি সবাই মাস্ক পরি, দূরত্ব বজায় রাখি, তাহলে কিন্তু আমরা এই অনেকটা কাটিয়ে উঠতে পারি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, যে এখন যে সমস্যা সেটা হচ্ছে যে একটা ঘরের মধ্যে অনেক সাপ আছে, কোনটা কাল সাপ তা কিন্তু আমরা বুঝছি না। এই যে চারিদিকে বাজার ঘাট এবং হাট বাজার, এখানে তো আমরা অহরহ দেখছি যে আমাদের এই নিরাপদ দূরত্ব মানা হচ্ছে না। যদিও আমাদের প্রশাসন, পুলিশ বাহিনী এবং আরো অনেকে স্বেচ্ছাসেবী তারা যথেষ্ট চেষ্টা করছেন এবং অনেকটা রিডাকশন করেছেন, কিন্তু তারপরেও কিন্তু এই জিনিসটা থেকে গেছে। আমি পিপির ব্যাপারে চেয়ে আমি বেশি আরো প্রাধান্য দিব, পিপি হলো আমাদের ডাক্তার যারা, তাদেরকে বেশি দরকার। কিন্তু আমরা সমস্ত মানুষ যদি আমরা সচেতন হই, মাস্ক পরি এবং আমরা দূরত্ব বজায় রাখি, তাহলে কিন্তু আমরা অনেক সাশ্রয়, পিপির জন্য আমরা সাশ্রয় হতে পারবো আর। তো এই ব্যাপারে আমি গুরুত্ব দেওয়ার জন্য বলছি আর কি। আমরা যার যার অবস্থান থেকে আমরা কিন্তু নিয়ম নীতি মেনে আমরা চলবো। ইতিমধ্যে কিন্তু করোনার দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা এবং কারো কাছাকাছি না যাওয়া, এগুলো কিন্তু মিডিয়াতে যথেষ্ট প্রচার হচ্ছে এবং অনলাইনেও প্রচার হচ্ছে। এটা কিন্তু এখন সবাই জানে। কিন্তু এখন ওই যে অনেকে আছে না, যে আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিন্তু অনেকে পড়ি না, এইরকম আর কি। তো আমি সবাইকে যারা দেখছেন আমি অনুরোধ করছি যে যার যার অবস্থান থেকে এই করোনা প্রিভেনশনের জন্য নীতিমালাগুলো মেনে চলুন। এই যে মার্কেটগুলো খুলে দিচ্ছে, কেন আমি ইচ্ছা করলে তো আমি না মার্কেটে আমি যাবো না, আমি প্রতিজ্ঞা করলাম যে আমি যাব না। এই দুঃসময়ে আমার কি দরকার, আমার যেখানে মানুষ মারা যাচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, আমি আমার এই টাকাটা আমি সাধারণ মানুষের জন্য কল্যাণে ব্যয় করব। সেই জন্য আমাদের মানসিকতার চেঞ্জ দরকার এবং আমাদের নিয়ম মানার যে আমাদের ইচ্ছাবোধ, এটাকে জাগ্রত করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ওয়ালিউল ইসলাম তালুকদার, আপনি থাকবেন আমাদের সাথে, আবার আপনার কাছে আসবো। আমরা এবার যেতে চাই সিরাজগঞ্জের বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজি মালিক সমিতি সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল সামাদ আজাদের খোকনের কাছে। আসলে আমরা দেখেছি যে এই করোনা যখন শুরু হয়েছে তখন কিন্তু অনেক প্যাথোলজি, অনেক বেসরকারি হাসপাতাল তারা আসলে স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছিল এবং তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছিল। এবং আমরা যারা সংবাদ কর্মী, গণমাধ্যম কর্মী আছে, আমরা কিন্তু সারা
দেশব্যাপী এরকম একটা দেখছি যে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হচ্ছে, পাশাপাশি যে বেসরকারি হাসপাতাল প্যাথোলজি সেগুলো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা সিরাজগঞ্জে দেখেছি, সিরাজগঞ্জে প্যাথোলজি গুলো এবং বেসরকারি হাসপাতাল গুলো তারা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নিয়মিত। আজকে আমি একটা প্যাথোলজিতে গিয়েছিলাম, সেখানে দেখলাম ডাক্তার রুগী দেখছো, অনেক রুগী আছে সেখানে। আমাদের একজন গণমাধ্যম কর্মী তার একটা ছোট অপারেশন হলো, সেটাও দেখলাম যে ডাক্তার অপারেশন করে, সেখানেও অনেক রুগী দেখলাম আমরা সেই হাসপাতাল। তো আমরা দেখছি তো বেসরকারি হাসপাতাল গুলো কাজ করছে। তো আসলে জনাব আব্দুল সামাদ আজাদ, আপনার কাছে প্রশ্ন, আসলে বেসরকারি হাসপাতাল গুলো চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আসলে, এবং কিভাবে আপনারা আসলে উদ্যোগ নিলেন যে এই সময় আসলে চিকিৎসা দেওয়া প্রয়োজন সাধারণ মানুষ এবং চিকিৎসা দিচ্ছেন? জনাব আব্দুল সামাদ আজাদ। ধন্যবাদ দিলীপ গৌড়। আজকে আমাদের সিরাজগঞ্জ এএসটিভি এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। একই সাথে আমরা যারা সিরাজগঞ্জবাসী, আমাদেরকে প্রথম যেটা সেটা যে আমাদের এক হয়ে এই বৈশ্বিক সমস্যাকে মোকাবেলা করতে হবে। প্রথমত হলো আমাদের এক হয়ে, এখানে সরকারি বেসরকারি ভেদাভেদ নাই। আমরা সারা বৎসর সারা জীবন বেসরকারি হাসপাতালে আমরা চিন্তা করি, আমাদের দেশের মানুষ চিন্তা করে যে আমরা শুধুমাত্র এটা লাভজনক ব্যবসা, এটা লাভজনক ব্যবসা। কিন্তু আমি মনে করি যে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। আমাদের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন আমাদের কিছু কর্মচারী কর্মকর্তা ডাক্তারদের জীবিকা নির্বাহ হয়, যে কোনো জীবিকা নির্বাহে আমাদের কিন্তু সেখানে টাকা পয়সার লেনদেনের প্রয়োজন। তেমনি বেসরকারি হাসপাতালও তাই। আমাদের খরচ ওঠাতে গেলে আমাদেরকে টাকা নিতেই হবে। সরকার থেকে ভর্তুকি আছে সরকারি হাসপাতালগুলোতে, কিন্তু বেসরকারি গুলোতে কিন্তু নাই। তো আমি আমাদের যে আজকের যে বিষয়টা, সেই করোনা বিষয়, আমাদের সিরাজগঞ্জের চিকিৎসক বৃন্দ এবং হাসপাতালগুলোর অবস্থাটা আমি কিছুটা বর্ণনা করার চেষ্টা করব। যখন প্রাথমিক পর্যায়ে করোনা ভাইরাস দেখা দিল, তখন আমরা সিরাজগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয়, সম্মানিত পুলিশ সুপার মহোদয়, ওনাদের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি। আমরা ওনাদের সাথে কথা বলেছি। আমরা ওনাদেরকে নিশ্চিন্ত করেছি যে সিরাজগঞ্জে কোনো বেসরকারি হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক বন্ধ থাকবে না। এবং ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে প্রায় 3 মাস হয়ে গেল, এখনো কিন্তু সিরাজগঞ্জের কোনো হাসপাতাল, কোনো ডায়াগনস্টিক বন্ধ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো কাজের পরিধিকে ছোট করে নিয়ে আসছি। এই পরিধিকে ছোট করে নিয়ে আসার পিছনেও এই করোনা পরিস্থিতিকে সামাল দেওয়ার প্রয়োজনের জন্য। কারণ এখন যদি সমস্ত স্বাভাবিক রোগীগুলো হসপিটালে, বেসরকারি হাসপাতালগুলোতে আসতে থাকে, সেখানে করোনার একটা ঝুঁকি থাকতে পারে। এই জন্য আমরা বারবার বলছি, যারা আপনারা এমার্জেন্সি জরুরি তারা আসেন। আমাদের হাসপাতালগুলো 24 ঘন্টা জরুরি সেবা দিবে আপনাদের। আপনারা জরুরি সেবা নেওয়ার জন্য বেসরকারি যে কোনো হাসপাতালে আসেন। স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক সময়ে যে মূল্য তালিকা ছিল, সেই মূল্য তালিকা অনুযায়ী আপনারা সার্ভিস দিন। আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি, আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে কোনো হাসপাতাল, কোনো ডায়াগনস্টিক যদি বলে যে না, এই পরিস্থিতিতে আমাদের রোগী কম, আমাদের খরচ বেশি, আমাদের পিপিই আমাদেরকে নিজেদেরকে কিনতে হচ্ছে, তারপরে আমাদের এই রেটটা বেশি দিতে হবে, আমাদের এই অপারেশনে আপনার চার্জটা বেশি দিতে হবে না, তা যদি এরকম কোনো ঘটনা ঘটে আমাদেরকে জানান। আমরা সেই ডায়াগনস্টিক, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা নিজেরা ব্যবস্থা নিব, আমরা মাননীয় সিভিল সার্জন মহোদয়কে জানাবো। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, সিরাজগঞ্জবাসীর কাছে, যে আপনারা শুধু জরুরি অবস্থা হলেই আপনারা হাসপাতালে আসেন। আর যখন হাসপাতালে আসবেন জরুরি রোগী নিয়ে, সে জরুরি রোগীর সাথে আপনারা যারা অ্যাটেন্ডেন্স আসেন, অনুগ্রহপূর্বক আপনাদের কাছে অনুরোধ, আপনারা অ্যাটেন্ডেন্স কম আসেন। একটা জরুরি রোগীর সাথে 2 জন অ্যাটেন্ডেন্স যথেষ্ট। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলি, এটা আমি গতকালকেও এক রোগীর সাথে আমাকে বলতে বাধ্য হয়েছে
যে আমাকে একটু রাগান্বিত হয়ে ওই রোগীর সাথে 7 জন অ্যাটেন্ডেন্স ছিল, 7 জন এক রোগীর সাথে, যার মধ্যে 2 জন শিশু বাচ্চা ছিল, একজনের বয়স 7, একজনের বয়স 3, শিশু বাচ্চা, যারা শুধু রোগীর সাথে অ্যাটেন্ডেন্স হয়ে এসেছে। তা আমরা কি এটুক নিজেরা সচেতনতা অবলম্বন করতে পারি না? পারি। আমরা একটা রোগীর সাথে আমরা সর্বোচ্চ 2 জন আসি, আমরা কেন 5 জন 7 জন করে আসব যারা সুস্থ মানুষ? একটা হাসপাতাল তো এমনি যে কোনো সময় হাসপাতালে আমরা প্রয়োজনীয় অতিরিক্ত লোককে আমরা চাই না। আপনার অ্যাটেন্ডেন্স আসেন, 2 জন আসেন, কিন্তু এখন যখন ভয়াবহ করোনার থাবা, তখন আপনারা কেন এখন একাধিক অ্যাটেন্ডেন্স আসবে? আপনারা আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। আমরা সিরাজগঞ্জবাসী আমরা এটা মানে দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা এখনো কিন্তু করোনা থাবা থেকে অনেক ভালো আছি। কেন আছে? কারণ আমরা কিছুটুক হলেও আমরা নিয়ম মানি। হ্যাঁ, আমরা হাট বাজারে হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি, আগেও দেখেছি, এখনো দেখতে পাচ্ছি যে প্রচুর লোক সমাগম। আমরা পিপিই পরা লোককে আমরা বাজার করতে দেখতে পাচ্ছি। আমরা পিপিই পরে বাজারে যাওয়া এতই প্রয়োজন আমাদের। আমরা এক বেলার খাবার ভাগ করে 2 বেলা খাই, একদিনের খাবার 2 দিনে খাই, 2 দিনের খাবার 3 দিনে খাই। তাহলে আমাদের বাজারে একদিন কম যেতে হবে। যখনই আপনি বাজারে একদিন কম যাব, তখন অবশ্যই আমরা একজন ইনফেক্টেড হওয়ার হাত থেকে নিজে রক্ষা পাবো, আর একজনকে ইনফেক্টেড করার হাত থেকে তাকে রক্ষা করবো এবং সিরাজগঞ্জবাসীকে রক্ষা করবো। এবং এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সিরাজগঞ্জবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ঘরে থাকুন। আমরা বাইরে আপনাদের জন্য আসছি, আমাদেরকে আপনাদের জন্য কিছু করার সুযোগ দিন, কিন্তু নিজের ক্ষতি আপনারা নিজেরা করেন না, একই সাথে আমাদেরকেও করেন না। আমরা এই দুর্যোগময় মুহূর্তে একজন আরেকজনকে শুধু যদি ব্লেম করি, আমরা যদি শুধু যে সরকার এটা করলো না, বেসরকারি এটা করলো না, আমরা এই অবস্থান থেকে বের হয়ে আসি। আমি কি করব, আমার কি করা উচিত, এটা আমরা চিন্তা করি যে আমি নিজে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই সামর্থ্য দিয়ে নিজে সচেতন থাকবো, আরেকজনকে সচেতন রাখবো, নিজে ইনফেকশন হওয়ার হাত থেকে বেঁচে থাকবো, আরেকজনকে বাঁচে থাকার সুযোগ করে দিব। ধন্যবাদ। আমরা সবাই যদি সচেষ্ট হই, সবাই যদি একসাথে থাকি, এবং ইনশাআল্লাহ এই সিরাজগঞ্জবাসী আমরা এই করোনার থাবা থেকে অনেকাংশে বিপদমুক্ত থাকতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল সামাদ আজাদ, আপনি থাকবেন, আপনার কাছে আমরা আবার পরবর্তীতে আসবো। এবার আমরা দিতে চাই সুকান্ত সেন, তিনি RTVর স্টাফ রিপোর্টার হিসেবে, পাশাপাশি কিন্তু সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল ডক্টরস ডায়াগনস্টিকের উনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে। তো সুকান্ত সেন, আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছি যে আসলে এই করোনা শুরু থেকে এখন পর্যন্ত সিরাজগঞ্জের চিকিৎসা সেবার মান বা চিকিৎসকদের ভূমিকা কি দেখছেন এই চিকিৎসার ক্ষেত্রে? জনাব সুকান্ত সেন। ধন্যবাদ দিলীপকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জের 3 জন চিকিৎসক এবং যারা এই সিরাজগঞ্জে নেতৃত্ব দিয়ে থাকেন চিকিৎসক সমাজের, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসলে শুরু করতে চাই একটি নেগেটিভ নিউজ দিয়েই। আজ থেকে প্রায় 1 মাস পূর্বে আমাদের সকলের পরিচিত একাব্বর ভাই রাত 11টার দিকে আমাকে ফোন দিল, বলে যে দাদা আমার একটা আত্মীয় শিয়ালকোল বাড়ি, উনি আজকে একটু বয়স্ক হার্টের রোগী, গিয়েছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ওনাকে ডাক্তাররা দেখেওনি, তাকে করেনি, শ্বাসকষ্ট ছিল জন্য তারা তাকে কিছু করেনি। পরবর্তীতে ওই রোগী সদর হাসপাতালে যায়, আমাদের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে, সেখানেও একই অবস্থা, তাকে কিন্তু দেখেনি। সে আমাকে বিষয়টা জানালো রাত 11টার সময়। পরের দিন আমি ফরিদ ভাইকে ফোন দিলাম যে ফরিদ ভাই এই ঘটনা, এই বিষয়। পরে বললো ঠিক আছে, আপনি আমার কাছে সরাসরি পাঠায় দেন, আমি এটা দেখছি। আসলে এইটা আমি তুলে ধরলাম এই কারণে, আমাদের মধ্যে যে আসলে ভীতি ছিল সেই বিষয়টাই আমি এখানে তুলে ধরতে চাচ্ছি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জে সবচেয়ে বড় কথা যে কোনো হাসপাতাল, প্যাথোলজি বা ক্লিনিক কিন্তু বন্ধ নেই।
যেটি অন্যান্য জেলায় আমরা দেখেছি। এইটি সিরাজগঞ্জের একটি পজিটিভ বিষয়। আর আমি আজকেও 3টা হাসপাতালে গিয়েছিলাম আবিসিনা সহ। আবিসিনাতে গিয়ে আমি যেটা দেখলাম যে সেখানে যে সামাজিক দূরত্বর যে বিষয়টা সেটি কোনোভাবেই মানা হচ্ছে না, এবং রোগীদের যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয় সেটিও আসলে মানা হচ্ছে না। এটি কিন্তু আসলে আমাদের জন্য খুবই একটি আতঙ্কের বিষয়। এটি আমি মনে করবো যে আমাদের এখন থেকে সচেতন হতে হবে। আরেকটা বিষয় যে আমাদের চিকিৎসকদের যে পিপি বা স্বাস্থ্য সুরক্ষা যেগুলো মেনে চলার কথা সেগুলো আসলে মানা হচ্ছে না। আমি আবিসিনাতে দেখলাম একজন ডাক্তার তার গায়ে অ্যাপ্রন পর্যন্ত নাই, খালি দেখলাম যে আমার সাথে কথা হলো। তাহলে এই যদি মনে করেন অবস্থা হয়, হয়তো পিপি পায় নাই। আমাদের এখানে উচিত ছিল সিভিল সার্জন এই বিষয়টা আসলে তদারকি করা, পাশাপাশি আমাদের চিকিৎসকদের নেতৃত্ব দেয় বিএমএ সচিব আছে বা আমাদের হাসপাতাল মালিক সমিতি আছে। এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে নজরদারি করা উচিত ছিল, কারণ এই রোগ অদৃশ্য রোগ এবং তার সাথে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে। তাই এই ব্যাপারে আমি মনে করি অনেক কাজ করতে হবে এখনো। আর একটা বিষয় আছে যে আমরা শুধু যে এখানে ডাক্তারদেরকেই আমরা তুলে ধরছি আসলে তা কিন্তু নয়। ডাক্তারদের চাইতেও আমি মনে করি যে বেশি সময় রোগীদের পাশে থাকে হলো সেবিকা বা নার্স। তাদের বিষয়টা আসলে কিন্তু মিডিয়াতে সেইভাবে আসছে না, কিন্তু তারাও কিন্তু আমি মনে করবো যে ডাক্তাররা হয়তো একটা রোগীকে দেখে 5 মিনিট 10 মিনিট দেখে যায়, তার পরবর্তীতে কিন্তু তাদের দেখভাল করেন সেবিকারা। তাদের বিষয়টিও আসলে নজরদারিতে রাখার কথা। তাদের যে পরিমাণে স্বাস্থ্য সুরক্ষা থাকার কথা সেইভাবে আসলে নেই। আমি সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি। আর আরেকটা বিষয়, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক যেটি বলেছে, আমি তার সাথে আরেকটি যোগ করতে চাই যে বেসরকারি হাসপাতাল অধিকাংশই ভাড়ায় নিয়ে পরিচালিত হয় এবং তাদের যে স্টাফ আছে সব মিলিয়ে কিন্তু একটা বিশাল খরচ আছে। কিন্তু সেই তুলনায় এখন কিন্তু রোগী আপনার 75% বা 70% রোগী কমে গেছে। এমনিতেই আমি জানি যে অনেক প্রতিষ্ঠানই অলাভজনক অবস্থায় ছিল, এখন কিন্তু তাদের এই লসের বোঝাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আর সরকার থেকে যে প্রণোদনার ঘোষণা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আসলে বেসরকারি হাসপাতাল ক্লিনিক বা প্যাথোলজির বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি। আমি মনে করবো যে এই ব্যাপারে আমাদের যারা চিকিৎসক নেতৃবৃন্দ আছেন বা হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ আছেন, এ বিষয়ে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিভিল সার্জন জেলা প্রশাসকের মাধ্যমে আসলে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি আসলে আমার মনে হয় যে তুলে ধরা উচিত। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বেসরকারি হাসপাতালগুলোতে অনেক চিকিৎসক কিন্তু আসলে তারা চিকিৎসা সেবা দিচ্ছে না, তারা বাড়িতে আছে তারপরেও কিন্তু তারা রোগীদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে না। এ বিষয়ে আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে। আর এগুলো মোটামুটি আমার চোখে পড়েছে। তাছাড়া সার্বিক এমনি চিকিৎসার ব্যবস্থা কিন্তু সিরাজগঞ্জ অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভালো আছে। দিলীপ। ধন্যবাদ জনাব সুকান্ত সেন, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। আপনি আপনার সাথে যুক্ত করতে চাই যে আসলে আজকে আমি আবিসিনা হাসপাতালে গিয়েছিলাম, আমাদের হিরোদার সেখানে একটা অপারেশন হলো। তো সেখানে আমি দেখতে পেয়েছি যে হাসপাতালের মধ্যে অবাধে মানুষজন প্রবেশ করছে। হাসপাতালে প্রবেশ মুখে কোনো হাত ধোয়ার ব্যবস্থা নেই, কোনো মানে মানুষকে জীবাণুনাশক করবে সেটা কোনো ব্যবস্থা নেই, কারণ সেখানে সরাসরি ঢুকছে এবং একদম প্রতিটি সিটের সাথে লোক বসে আছে, রোগীর লোকজন বসে আছে, গায়ে গায়ে লাগা। আসলে সামাজিক দূরত্ব তো দূরে থাকবে, সেখানে কোনো সুরক্ষার ব্যবস্থাই ছিল না। পাশাপাশি আমি গিয়েছিলাম সিরাজগঞ্জ ল্যাবে। সিরাজগঞ্জ ল্যাবে প্রবেশ পথে কিন্তু আমি দেখলাম একজন ওয়ার্ড বয় সিরাজগঞ্জ ল্যাবে আমাকে হাত ধুয়ে দিল, হ্যান্ড স্যানিটাইজার করে দিল এবং সে ভিতরে যাওয়ার আগে পুরোপুরি স্প্রে করে দিল। তো সেখানেও আমি দেখেছি যে সিরাজগঞ্জ ল্যাবে এটা আমি দেখেছি, কিন্তু আবিসিনা হাসপাতালে আমি এটা কোনো কিছু দেখি না। তো আমি একটু যেতে চাই জনাব আকরামুজ্জামানের কাছে, যেহেতু উনি বিএম এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সিরাজগঞ্জের চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি তাদেরকে আসলে দেখতে হবে। আমি আপনার কাছে জানতে চাই যে জনাব আকরামুজ্জামান, এই যে চিকিৎসকরা যে উইদাউট পিপিএ তে চিকিৎসা দিচ্ছে এবং তারা যে বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা নিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আপনাদের কোনো দাবি দাবা আছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে তাদেরকে পিপিএ ব্যবস্থা করার জন্য? পাশাপাশি সরকারি হাসপাতালের যে চিকিৎসকগুলো চিকিৎসা সেবা দিচ্ছে তারা তাদেরকে আসলে সরকারি ভাবে পিপিএ দিচ্ছে কিংবা তাদের সুরক্ষার বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে এবং আপনারা কোনো দাবি করেছিলেন কিনা? জনাব আকরামুজ্জামান। ধন্যবাদ।
আমি প্রথমেই সরকারি হাসপাতাল দিয়েই আরম্ভ করি। সরকারি হাসপাতালে প্রাথমিক অবস্থায় অলিউল যেটা বললো, প্রাথমিক অবস্থায় পিপির কিছু সমস্যা ছিল, অ্যালোকেশনের কিছু সমস্যা ছিল। সেটা আমরা সবাই মিলে যে যেখানে বলা যায় সেখানে বলে মোটামুটি তাদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, কোভিড নন কোভিড আলাদা করা হয়েছে এবং একটা কোভিড হসপিটালও হয়েছে। আজকে আমার সিভিল সার্জনের সাথে কথা হয়েছে সকালে, উনি বললেন যে সেটা হিসাব আমার যে সুরক্ষা সামগ্রী আছে, যে ব্যবস্থা করছি, এই ব্যবস্থায় আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। তার মানে আমি স্পেশালি পিপির কথা তাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণে আছে, কোনো সমস্যা নেই। আর স্বাস্থ্য বিভাগের কর্ণধার হয়ে উনি আমাকে আশ্বস্ত করছেন। আমি প্রিন্সিপাল মনসুর আলী মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার এই পিসিআর মেশিন বসানোর কি অবস্থা? তখন উনি আমাকে বললেন যে পিসিআর মেশিনের জন্য যে বায়োসেফটি রুম তৈরি করতে হয়, এই রুমটা আমরা তৈরি করতেছি। এই আগামী মাসে মানে আগামী সপ্তাহের মাঝামাঝি রুম তৈরি হয়ে গেলেই আমরা পরবর্তী সপ্তাহ থেকে এটা পরীক্ষা করতে পারবো। এটা একটা পজিটিভ দিক। এই জন্যই যে আমি প্রথমেই বলেছি যে যে কোন রোগী, এখন কিন্তু সামাজিক সংক্রমণ আরম্ভ হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় অনেকেই অনেক ভয়ে ছিলেন যে কে কোভিড কে নন কোভিড, কিন্তু এখন কিন্তু ভয়টা আরো বেড়ে গেছে। কারণ সবাই কোভিড বলে, আমি প্রথমে বলছি যে সবাইকে কোভিড বলে ধরেই আমি চিকিৎসা দেওয়ার জন্য অত্র ডিস্ট্রিক্টের সবাইকে নোটিশ দিচ্ছি, ভার্বাল নোটিশ পার্সোনাল যোগাযোগ করে দিয়ে দিচ্ছি। আমরা যদি এই পিসিআর মেশিনে পরীক্ষাটা করতে পারি, সিরাজগঞ্জের যাকেই সাসপেক্ট হলো পাঠিয়ে দিলাম, পরীক্ষা করলো, 24 ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। তখন আমাদের পক্ষে আরেকটু এই যারা আমরা বেসরকারি আছি, যাদের সুরক্ষা নাই, তারা একটু শান্তিতে চিকিৎসা দিতে পারবো। আর বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যে সুরক্ষা সামগ্রী সাপ্লাই দেওয়ার জন্য আমরা বিএমএস থেকে প্রত্যেকটা হাসপাতালে বলেছি এবং প্রত্যেকটা উপজেলায় তাদের কাছে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি যে যারা অন্তত পক্ষে রোগীর কাছাকাছি যাবে। সব চিকিৎসক কিন্তু একবারে যায় না, যারা ওই রোগীগুলোকে অ্যাটেন্ড করবে। আজকে 2 জন আউটডোরে দেখতেছেন, তাদের পিপি অবশ্যই দিতে হবে, তাদের সুরক্ষা অবশ্যই দিতে হবে। যে নার্স রোগী হ্যান্ডেল করতেছে তাকে সুরক্ষা সামগ্রী দিতেই হবে। এখন আপনার কথা হলো যে সে কোথা থেকে পাবে, সেটা একটা বিরাট প্রশ্ন। এই সুকান্ত বলেছে যে আমরা কোনো দাবি দাওয়া করছি কিনা। আমরা এখন পর্যন্ত দাবি দাওয়া করি নাই, আমার জানা মতে খোকন এটা ভালো বলতে পারবে। আর বিএমএস থেকে ওইরকম দাবি করা হয়নি, বলা হয়েছে যে সরকারি হাসপাতালগুলোকে পিপি নিশ্চিত করেন এবং পরিবেশ ঠিক করেন, মানে সোশ্যাল ডিস্টেন্সিং ঠিক করেন। এটা মাঝে মাঝে আমরা নিজে, এখন তো মুভমেন্ট করা সমস্যা, ওভার টেলিফোনে সবাইকে তাগিদ দিচ্ছি। আর যদি বেসরকারি ক্লিনিকের এই স্যানিটাইজেশনের কথা বলেন, এই আমার একটা হসপিটাল আছে মেডিনোভা হসপিটাল, আমি গেটের মধ্যেই সাবান সিঙ্ক পানি দিয়ে দিচ্ছি এবং ওখানে একটা লোক বসাই আছে যে এটাকে যে হাত ধোবে না তাকে ভিতরে ঢুকতে দিবে না, সে যত বড় লোকই হোক না কেন, স্যার এটা নেন। এইভাবেই আমরা চালাচ্ছি। আর সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা যেটা, সেটা কিন্তু আসলে এই আমাদের মতো ছোট ছোট হসপিটালে যদি আমরা ফুল ফেজেড ইয়েতে চালাতে চাই, তাহলে আমার ম্যান পাওয়ারেরও অভাব হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখাও একটু মুশকিল। মানে আমি যদি বলি, আমার 4টা ডক্টর এট এ টাইম রুগী দেখতেছে,
অন্তত পক্ষে 10টা করে হলো 4-10 40 জন, 40 জনের যদি 3 ফিট দূরে দূরে দাঁড় করানো যায়, আমার রাস্তার ভিতরে চলে যায়। এই একটা সমস্যার জন্যই আমি প্রথমেই বলছি, যাদের নিতান্তই দরকার, নিতান্তই যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাদের দরকার তারা আসবে, তাদেরকে আমরা সব ক্লিনিক এবং সরকারি হাসপাতালের যারা তত্ত্বাবধান করে তাদের কাছে আগেও বলা আছে, আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন এই ডক্টর, এই স্বাস্থ্যকর্মী, এই নার্সকে এই এত বড় বিপদের মধ্যে ফেলে না দেন। কারণ ওই নার্স যদি আক্রান্ত হয় তাহলে আমি আক্রান্ত হব, আমি আক্রান্ত হলে আমি সকালে যদি বসে 10টা রোগী দেখি 10 জনকেই আমি আক্রান্ত করব। ওই 10 জন প্রতিদিন যদি 5 জনকে আক্রান্ত করে 5-10-50 জন হয়ে গেল, এইভাবে কিন্তু বিস্তার লাভ করে। আমরা আবার বিএমএর নেতৃবৃন্দ আসলে প্রণোদনা অথবা সাহায্য পাইতে একটু লজ্জা লাগে আমাদের, যদিও অনেক বড় বড় প্রতিষ্ঠান সমূহের কর্তা ব্যক্তিরা প্রণোদনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা দিতেছেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন। আমরা চিকিৎসককে সবসময় পাবলিক গালি দেয়, জানি তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে একটু ফারাক থাকে বলেই তারা মনোকষ্ট নিয়ে এটা দেয়। কিন্তু দেখেন, আমরা কিন্তু এখন পর্যন্ত চালায় যাচ্ছি, আমরা এই প্রণোদনার জন্য বলি নাই। তবে আমার মনে হয় যে পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে কনসাল্ট করে আমরা অন্ততপক্ষে সুরক্ষা সামগ্রীগুলো সাপ্লাই দেওয়ার জন্য তাদের বলতে পারি, তাদের কাছে দাবি জানাতে পারি। সবচেয়ে বড় কথা যে সরকারি চিকিৎসা দেওয়া হয় হলো 30 থেকে 40% লোককে। পুরা দেশের যে চিকিৎসা ব্যবস্থা, সার্ভিস দেয় সরকারি সার্ভিস নট মোর দেন 40%, আর যে 60-65% যেটা থাকে সেটা কিন্তু আমাদের মতোই বেসরকারি প্রতিষ্ঠান, আমাদের মতোই বেসরকারি চিকিৎসক এনারা দিয়ে থাকেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কাছে আপিল রাখবো যে আপনারা এই বেসরকারি হাসপাতালের যখন ত্রুটি বিচ্যুতি ধরার জন্য সবসময় মুখায় থাকেন, এখানে আমাদের বিপদের সময়ও আপনারা একটু আগে আসবেন, এই আশা করি। আর আমাদের সাংগঠনিকভাবে আমরা সবাইকে আবার তাগাদা দিব। তাগাদা দেওয়ার আমি প্রথমে গৌর আমি একটা কথা বলছি যে এটা কিন্তু কস্ট ইফেক্টিভ একটা জিনিস। আমরা তাগাদা দেওয়ার পরেও অনেকেই শোনে না। এটা সাংগঠনিক ব্যর্থতা না, কিন্তু এটা আর্থিক ব্যর্থতা। একজন ডাক্তারকে যদি একটা পিপি পড়ায় 1500 টাকা দিয়ে পিপি পড়ায় বসায় দেয়, 5টা রোগী দেখলে যদি সে 500 টাকা কিনে 5-10-এ 5-5-এ 2500 টাকা পায়, তার মধ্যে কিন্তু 1500 টাকা চলে গেছে। আর থাকলো যেটা, সেটা ডাক্তার কিন্তু পোষাইতে পারবে না। আমাদের কিন্তু এই করেই আমরা প্রথমে বলছি আপনাকে যে আমরা খুব কষ্ট করে এই স্বাস্থ্য সেবাটা চালু রাখছি। এইদিকে সরকারের এবং স্বাস্থ্য বিভাগের কর্ণধার যারা আছেন তাদের সুদৃষ্টি আশা করছি। আর আমাদের তরফ থেকে আমরা রিইনফোর্স করব যাতে এই সংক্রমণটা ঠেকায় রাখার জন্য জনগণকে সাথে নিয়ে, জনগণকে মোটিভেট করে এবং ডক্টর স্বাস্থ্যকর্মীদের পিপি দিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে এটা চালাতে পারি। তো ওই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য আমাকে রোগী ওই সাধারণ সম্পাদক ক্লিনিক মালিক সমিতি বলছেন যে আমরা কিন্তু সিলেক্টিভ রোগী দেখতেছি। তার মানে এই নয় কিন্তু যে আপনার দরকার গলা ব্যথা হয়েছে আপনাকে দেখা হবে না, তা না কিন্তু। আমরা প্রয়োজন অনুযায়ী দেখে এবং বিভিন্ন জনকে আমরা আবার টেলিফোনে চিকিৎসা দিই।
ওইটা নেয়, আবার আমার সাথে আমি ব্যক্তিগতভাবে ওই কাজই করতেছি। যারা দূরে থেকে আসতে চায়, মানে তুমি আসবা হলো সোনামুখী থেকে, আসার দরকার নাই। কি অবস্থা? এই অবস্থা। তুমি একটা ওষুধের দোকানে যাও, আমি ওষুধ বলে দিচ্ছি, ওটা খাও, ইনশাল্লাহ মোটামুটি সারে গেলে সময় সুযোগ মতো চলে আসে। এবং অনেক ফিডব্যাক দিচ্ছে যে স্যার আমার এই অবস্থা, আমি স্টপ করো, এখন আর দরকার নাই। তুমি আসবা যখন আসবা তখন একা অথবা একজন সাথে করে নিয়ে আসবা। আর স্বাস্থ্যবিধি যেগুলো প্রতিনিয়তই বলা হচ্ছে, এগুলো মেনে চলো, নিজে সুস্থ থাকো এবং অপরকেও সুস্থ থাকার জন্য সাহায্য করো। গৌরব। হ্যালো। ধন্যবাদ জনাব ডাক্তার আকরুজ্জামান, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবার পরবর্তীতে আপনার কাছে আসবো। তো আপনার কথার মাধ্যমে অনেকগুলো বিষয় উঠে এসেছে। তো শুধু দর্শক, আপনারা আজকে দেখছেন কানেক্টিং সিরাজগঞ্জে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করোনা মোকাবেলায় অগ্রসৈনিক চিকিৎসক। আমাদের এখানে কিন্তু আজকে কানেক্টিং সিরাজগঞ্জের 3 জন চিকিৎসক যুক্ত আছেন, প্রথিতযশা সিরাজগঞ্জের এবং অভিজ্ঞ চিকিৎসক। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের চিকিৎসকদের কাছে, তাহলে আপনারা কমেন্টস করতে পারেন, তাদের কাছ থেকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে সেই উত্তরগুলো নিব। তো আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ওয়ালিদ ইসলাম তালুকদার, তিনি সাতচিপের সভাপতির দায়িত্ব পালন করছেন। তো আসলে আমরা ডাক্তার আকরুজ্জামানের কাছ থেকে শুনছিলাম, সেখানে প্রশ্ন উঠেছে যে অনেক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা তারা আসলে সেবা দিচ্ছে না। তো এই যে যারা বেসরকারি হাসপাতালের চিকিৎসক সেবা দিচ্ছে না, তাদের ব্যাপারে আপনার উদ্যোগ কি? এবং আসলে এই যে বেসরকারি হাসপাতালের যে চিকিৎসক গুলো রয়েছে, তাদের আসলে ব্যক্তিগত সুরক্ষার কোনো ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করছে না, সেক্ষেত্রে আসলে আপনাদের সাচিবের পক্ষ থেকে এই চিকিৎসকদের সুরক্ষার জন্য কোনো দাবি দেওয়া আছে কিনা? যারা ওয়ালিদ ইসলাম তালুকদার। ধন্যবাদ দিলীপ ভাই, সুন্দর একটা প্রশ্ন। আসলে এখানে সরকারি বেসরকারি না, এখানে যারাই ফ্রন্টলাইন ফাইটার, করোনা ফাইটার, সবার জন্যই সুরক্ষা লাগে। একজন ক্লিনার, তার যেমন সুরক্ষা দরকার আছে, একজন ডাক্তারেরও সমান দরকার আছে। কারণ যারা ফ্রন্টলাইন ফাইটার তারা হচ্ছে অ্যাটম বোমার মতো, তারা যদি আক্রান্ত হয় তাদের থেকে কিন্তু আরো বেশি আক্রান্ত হবে জন। তো এক্ষেত্রে অবশ্যই তাদের সুরক্ষার দরকার আছে। এখন আমাদের, আপনারা হয়তো জানেন যে এই সারা দেশে সোশ্যাল মিডিয়াতে আমাদের সরকারি হসপিটালে প্রথম দিকে মানে পিপি নিয়ে কথা হচ্ছিল যে অনেকে পিপি পায় নাই, এবং সব জায়গায় আপনারা দেখেছেন শেষ ক্রাইসিসটা কাটিয়ে উঠেছে। এখন ব্যাপার হচ্ছে যে প্রাইভেট যে হসপিটালগুলো আছে, অনেক জায়গায় আছে, অনেকের হয়তো নাই। এই ব্যাপারে আমাদের দাবি অবশ্যই তারা যেভাবে হোক এটা ম্যানেজ করুক। কারণ মানুষের তো, আমরা এই ক্রাইসিসের সময় আমাদের তো প্রিভেনশন দিতেই হবে, আমরা যাতে নীতিমালা মেনে চিকিৎসা দিতে পারি, সেই হিসাবে আমাদের এটা খুবই দরকার। এটা আমি ব্যক্তিগতভাবে আমি সরকারের কাছে আমি দাবি যে আমার প্রায় এখানে সরকারি বেসরকারি না, সরকার ইচ্ছা করলে এই বেসরকারি যারা চিকিৎসক আছে তাদের জন্য হেল্প করে, এটা আমার দাবি। তারপরেও হলো আমাদের ব্যক্তিগতভাবে আমরা সমাজে যারা আছি তারা এই ব্যাপারে তাদেরও একটু এগিয়ে আসা উচিত। কারণ এই যে ক্লিনিক, আপনারা জানেন যারা ক্লিনিকের সাথে জড়িত আছেন, এখানে সারা সিরাজগঞ্জে যতগুলো ক্লিনিক আছে আসলে হাতে গোনা কয়েকটা বাদে কিন্তু রুটিন টাইমেই অনেকে কিন্তু প্লাস মাইনাস মানে ইয়েতে থাকে আর কি, খুব যে বেশি হয় তা না। তো যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই দিবেন, যাদের সামর্থ্য নাই তারা আমি বলছি যে তারা যে কোনো ভাবে একটু এইভাবে ম্যানেজ করবেন। আর আমার পক্ষ থেকে আমি মানে সরকারের কাছে এবং যারা সামর্থ্যবান আছেন তাদের কাছেও অনুরোধ রাখছি, কারণ এই টাইমে অনেকে ত্রাণ দিচ্ছেন, অনেকেই দিচ্ছেন, খুব ভালো কাজ হচ্ছে আমাদের দেশে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানে অখ্যাত ব্যক্তি যারা খ্যাতিমান হয়ে গেছেন তারা কিন্তু ত্রাণ দিচ্ছেন। তো এই ব্যাপারে সবারই এগিয়ে আসা উচিত। আমরা সাচিবের ইয়ে থেকে
আমাদের নিজেদেরই অনেকের পিপি ছিল না, যেমন যারা কমিউনিটি ক্লিনিকে কাজ করেন তারা ওই স্যাম্পল কালেকশনের জন্য যায়, তারাও রোগী দেখে আউটডোরে। ওখানে কিছু আমাদের জয়েন্ট সেক্রেটারি ফারুক ছিল, সে তার মাধ্যমে আমরা কিছু পিপি পেয়েছিলাম, তাদেরকে দিয়েছি। আমাদের বিএমএ যেখানে আকরাম ভাই আছে সেক্রেটারি, উনি হয়তো বিএম এর পক্ষ থেকে কিছু পিপি দিয়েছিল সিভিল সার্জনের কাছে, আমি যতদূর জানি। তো আসলে একদম যদি বেশি থাকতো, আমাদের সামর্থ্য বেশি থাকতো, আমরাও হেল্প করতাম। তো এখানে আমি যেটা বলবো যে এটা অবশ্যই দরকার আছে, কারণ এখানে সরকারি বা বেসরকারি প্রাইভেট এগুলো কোনো ব্যাপার না, কারণ সবারই সুরক্ষা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ওয়ালি ইসলাম তালুকদার। আমরা এবার একটু যেতে চাই জনাব আব্দুল সামাদ আজাদ আপনার কাছে। আমরা দেখেছি যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা দেখেছি বেসরকারি মালিক সমিতির পক্ষ থেকে এই সহযোগিতা কিন্তু করা হয়েছে। আমরা দেখেছি যে আসলে যারা শ্রমহীন রয়েছে তাদেরকে এই বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজি মালিক সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা দেখেছি যে একাধিকবার তারা বিভিন্ন তারা বৈঠক করেছে আসলে কিভাবে এই চিকিৎসা সেবাটা কন্টিনিউ রাখা যায়, আসলে বিভিন্ন পরামর্শ করেছেন। কিন্তু যে বিষয়গুলো উঠে আসছে যে আসলে বেসরকারি হাসপাতালগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, চিকিৎসকরা তারা আসলে তাদের ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ করছে না, এবং এই যে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে যদি কাজ না করে এবং যদি সামাজিক দূরত্ব না যায়, তাহলে কিন্তু এই হাসপাতাল থেকেও কিন্তু আসলে করোনার ঝুঁকি থেকে যায় যারা রোগীর সাথে আসবে বা যারা এখানে থাকবে। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের এখন কোনো পরিকল্পনা আছে না, কিভাবে আসলে এটাকে মেইনটেইন করা যায়? জনাব আব্দুল সামাদ আজাদ। ধন্যবাদ দিলীপ গৌর। আসলে আমরা প্রাথমিক পর্যায় থেকে একাধিকবার প্রশাসনের সাথে বসেছি, আমরা নিজেদের মধ্যে বসেছি। আসলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা আমরা শুধু ডাক্তারদের না, ডাক্তার নার্স সহ সম্পৃক্ত যারা স্বাস্থ্যকর্মী, কিন্তু আমরা কোথাও থেকে পাইনি। এটা দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। আমাদের এই সিরাজগঞ্জে যতগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে, আমি যদি সিরাজগঞ্জ শহরের কথাই চিন্তা করি, হাতে গোনা দু একটা ছাড়া কেউই কিন্তু স্বাভাবিক সময়ও তারা লাভের মুখ দেখে না। তারা চলমান, কিন্তু তারা লাভের মুখ দেখে না। আজকে কয়টা হাসপাতালে রোগী আছে, সারাদিনে 2-3টা রোগী, 150 স্টাফ, মাসে 5 লাখ 6 লাখ টাকা বেতন, 1.5 লাখ 2 লাখ টাকা বাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল। যদি আমরা সব চিন্তা করি, এইভাবে যদি চলতে থাকে 1-2 মাস পরে, তখন কিন্তু এই বেসরকারি হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে, বন্ধ হয়ে যাবে। কারণ উপায় নাই আমাদের। আমি নিজে রোগী দেখি, আমাকে 3টা পিপি আমি নিজে ঢাকা থেকে কিনে এনেছি আমার নিজের পয়সায়। এখন আমি ওইটাকেই কোন রকমে স্যানিটাইজ করে আবার পরি, আবার নতুন আর একটা আনি। গ্লাভস, যে গ্লাভস আমরা কিনতাম 300 টাকা করে, সেই গ্লাভস এখন আমাদেরকে কিনতে হয় 1200 টাকা প্যাকেট। আমাকে প্রতিবার রোগী দেখতে যায় 2-3 বার করে গেলে 2-3 সেট লাগে, তাহলে 300 টাকার গ্লাভস আমাকে এখন 1500 টাকায় কিনতে হচ্ছে। কিন্তু আমি তো আগে রোগীর কাছ থেকে যে টাকা নিতাম এখনো সেই টাকাই নিচ্ছি, কিন্তু গ্লাভস তো আমি 300 টাকারটা 300 টাকায় পাচ্ছি না। আমাকে হেক্সিসল আগে আমি পাচ্ছি না, আমার স্যানিটাইজার পাচ্ছি না, প্রত্যেকটা জিনিস আমাকে বেশি দামে কিনতে হচ্ছে। কিন্তু আমি স্পেসিফিক্যালি নাম বলছি না, কিন্তু আমি প্রশাসনিক ভাবে অনেকের কাছে পিপিএর জন্য, বেসরকারি হাসপাতালগুলোর জন্য পিপিএর জন্য অনুরোধ করেছি যে আমাদেরকে কিছু হলেও দেন। কিন্তু জবাব ছিল এরকম যে সরকারি গুলোকে আমি দিতে পারি না, আপনাদের কিভাবে দেব? তাহলে আমরা কি আশা করতে পারি? কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের যতটুকু সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবহার করছি। এখন এখানে আমার জীবনের রিস্কটাই কিন্তু রয়ে গেছে, আমার পরিবারের জীবনের রিস্ক রয়ে গেছে। এটা জানার পরও কিন্তু আমরা যাচ্ছি, আমরা রোগী দেখতে। এখন প্রণোদনার কথা যদি বলেন, আসলে যার বেশি আছে সেই বোধহয় বেশি যায়। আমাদের
খুবই অল্প, তো আমাদের চাইতেও ভয় লাগে, কারণ আমরা প্রথমেই আমাদের নামের আগে কসাই ডাক্তার। তো আমরা যদি এখন আবার চাই, তাহলে আমাদেরকে বলবে এতদিন যে ইনকাম করছেন সেগুলো দিয়ে কেনে। তো ভাই, সবাইকে মাসে 5 লাখ টাকা উপার্জন করে, মাসে 1 লাখ টাকা উপার্জন করে, তার কি কোনো খরচ নাই? সে কি জানে যে তার 4 মাস তার ইনকাম হবে মাসে 5,000 টাকা, তার খরচ হবে 1 লাখ, এবং তাকে নিজের পিপি নিজে কিনতে হবে, নিজের গ্লাভস নিজে কিনতে হবে, নিজের মাস্ক নিজে কিনতে হবে, এবং সেটা স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি মূল্যে। এরপর যদি এর চলতে থাকে, আমরা জানি না করোনা কতদিন বাংলাদেশে থাকবে, সারা পৃথিবীতে থাকবে। কিন্তু একই সাথে আমার সুকান্ত আছে আমার সাথে লাইভে, সুকান্ত একটা হাসপাতালের মালিক, সুকান্তও জানে যে এইভাবে যদি চলতে থাকে আমরা বেসরকারি হাসপাতালগুলো আমরা কি আসলেই চলমান থাকতে পারবো? আমরা আমাদের কর্মচারীদেরকে কি আমরা এখনো বেতন দিয়ে, যেভাবে বেতন দিয়ে চলতেছি, আমরা আর কয় মাস দিতে পারবো? এইভাবে আমরা কতদিন দিতে পারবো? তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটুকু অন্তত আশাই করতে পারি যে আমাদের কর্মচারীর দিকে, মুখের দিকে তাকিয়ে, আমাদের বেশিরভাগ ক্লিনিক কিন্তু ভাড়া বাড়িতে, আমাদের সবকিছু বিবেচনা করে আমাদেরকে কিছু না কিছু কোথাও না কোথাও ছাড় দেওয়া হোক, প্রণোদনা নাই দেন, ছাড় দেওয়া হোক, তাইলেও হয়তো আমাদের কিছুটুকু কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব খোকন, আসলে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আসলে এটা প্রয়োজন, আসলে যেহেতু সরকার বিভিন্ন ক্ষেত্রকে টিকিয়ে রাখার জন্য আসলে প্রণোদনা দিচ্ছে, প্যাকেজ ঘোষণা করেছে, তো আমাদের আসলে বেসরকারি স্বাস্থ্য খাতগুলো আমাদের দেশে অধিকাংশ সেবা দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বেসরকারি স্বাস্থ্য খাত, বেসরকারি শিক্ষা খাত, এই যদি এই প্রতিষ্ঠানগুলো না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দুর্বল হয়ে যেত। তারপরে আপনার যদি শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল হয়ে, আমরা দেখেছি যে সরকারি যেতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতালে কিন্তু অধিক, এবং এরা চিকিৎসা দিত। এই সময় আসলে দুর্যোগকালীন মুহূর্তে আসলে বেসরকারি হাসপাতাল, প্যাথোলজি গুলো সরকারের পক্ষ থেকে আসলে কিছুটুকু হলে সহযোগিতা বা ছাড় দেওয়া প্রয়োজন। তো আমরা একটু সুকান্ত সেনের কাছে যেতে চাই। আসলে সুকান্ত সেন, আপনি তো সিরাজগঞ্জে আমরা জানি যে কয়েকটা করোনা হাসপাতাল, স্পেশাল হাসপাতাল করা হয়েছে করোনা রোগীর চিকিৎসার জন্য। আসলে আপনি তো দেখেছি আমরা অনেকগুলো সংবাদ সংগ্রহ করেছিলাম, সেই করোনা হাসপাতালগুলোর অবস্থা কি এবং সেখানে চিকিৎসা ব্যবস্থা কিরকম? জনাব সুকান্ত সেন। এর আগে যদিও অনেকগুলো হাসপাতাল সিলেক্ট করা হয়েছিল, তবে বর্তমানে এখন শুধু আমাদের বাগবাটি 31 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে এইখান থেকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি এইটার অধিক রোগী চাপ থাকে তখন হয়তো বিকল্প ব্যবস্থা করা হবে, চিন্তা করা হবে। এখন আপাতত বাগবাটি হাসপাতালে আছে, এবং আজকে আমার জানা মতে ওখানে একজন রোগী আছে, আমাদের রোজিনা উল্লাপাড়ার, এবং তাকে গতকাল ভর্তি করা হয়েছে। তার যে চিকিৎসার সেবা আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি, মোটামুটি ভালোই আছে, ওখানে চিকিৎসক আছে এবং নার্সও আছে। তবে সিরাজগঞ্জের বাহিরে কিন্তু আমাদের ঢাকায় চিকিৎসার ব্যবস্থা, বেসরকারি বা সরকারি যে জায়গায় করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু অবস্থা খুবই খারাপ। আমাদের বিভিন্ন গণমাধ্যমে সে বিষয়টি এসেছে যে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে চিকিৎসকরা দিনে একবারও আসে না, 2 দিন 3 দিন পরে আসে, নার্সরাও অনেক দূর থেকে চিকিৎসা দেয়। এরকম নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে, এবং চিকিৎসার অভাবেও কিন্তু অনেকে মারা গেছে, এই বিষয়গুলো কিন্তু এসেছে। তবে আমরা সেদিক দিয়ে বলতে পারি যে আমাদের সিরাজগঞ্জে এখনো পর্যন্ত অনেক ভালো আছে। আর আকরাম ভাই যে বিষয়টি বলেছে পিপিআর মেশিনের বিষয়ে, যেটি সেই মেশিনটি কিন্তু আসলে জানিয়ে রাখি যে প্রায় 10 মাস আগে কিন্তু কেনা হয়েছে, কিন্তু এই মেশিনটি কিন্তু স্থাপন করা হয়নি। এটি আমাদের জন্য আমরা মনে করবো যে আমাদের একটি ব্যর্থতা। তারপরেও আরেকটা বিষয় যে করোনার যে প্রাদুর্ভাব যখন শুরু হলো, বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি তারপরে মার্চে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি দেওয়া হলো, লকডাউন করা হলো, তখনও যদি এই মেশিনটা স্থাপন করা যেত তাহলে কিন্তু আমাদের সিরাজগঞ্জের এই প্রায় 35 লাখ মানুষ আছে, তারা কিন্তু এর সুফলটা পেত। এইটা আসলে আমাদের, আমি মনে করবো যে একটি বড় ব্যর্থতা। এটা আসলে আমাদের যারা নীতি নির্ধারকরা আছে, বড় বড় কর্মকর্তারা আছে,
আমাদের রাজনীতিবিদরা আছেন তাদের এই আমি দায়টা আসলে তাদেরকে দিতে চাই। পাশাপাশি আমাদের এখানে দুইজন ডাক্তার এমপি আছেন, তাদের একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল এই বিষয়ে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী গতবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন, ওনাকেও আসলে এই বিষয়গুলোর দায়িত্ব নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমাদের সিরাজগঞ্জের এই 35 লাখ মানুষ এই সেবা থেকে বঞ্চিত হতো না। এখন আশা করা হচ্ছে যে এই মাসের মধ্যে হয়তো মেশিনটা স্থাপন করা সম্ভব হবে। কিন্তু আমাদের আমি জানিয়ে রাখি যে এই সিরাজগঞ্জে কিন্তু গত 2 থেকে 3 মাসে কিন্তু বিদেশ থেকে প্রায় 2000-এর অধিক মানুষ এসেছে এবং নারায়ণগঞ্জ ঢাকা থেকে কিন্তু লক্ষাধিক শ্রমিক এই সিরাজগঞ্জে প্রবেশ করেছিল, কিন্তু তাদের কিন্তু কোনো পরীক্ষাই হয়নি। মাত্র আজ পর্যন্ত 352 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এখনো কিন্তু 202টি রিপোর্ট সম্ভবত এসেছে, এখনো 150 রিপোর্ট বাকি রয়েছে। তাহলে যেখানে আসলে এখানে হাজার হাজার মানুষের এই নমুনা সংগ্রহ করার কথা ছিল, সেটি কিন্তু আসলে করা হয়নি। এটি একটি ভয়াবহ ব্যাপার। এটা আমরা বিভিন্ন মহলে কথা বলেছি যে যে কোনো সময় সিরাজগঞ্জে কিন্তু আসলে বিস্ফোরণ ঘটতে পারে। যেমন একটি উদাহরণ দেই যে উল্লাপাড়ায় যে রোগীটা হযরত আলী, উনি ঢাকা থেকে উল্লাপাড়ায় আসে 9 তারিখে এবং তার নমুনা সংগ্রহ করা হয় 17 তারিখে এবং তার রিপোর্ট কিন্তু পাওয়া যায় 21 তারিখে। এই একই অবস্থা কিন্তু এই সিরাজগঞ্জে। আমরা সিরাজগঞ্জ প্রেস ক্লাব থেকেও কিন্তু আমরা নমুনা দিয়েছি গত বুধবারে। আজ কিন্তু আর এক বুধবার, প্রায় 8 দিন চলে গেল, এখনো কিন্তু আমাদের এই রিপোর্ট গুলো আসেনি। উল্লাপাড়া মডেল থানার ওসির নমুনা সংগ্রহ করা হয়েছে আমি জানি যে 11 দিন, তার রিপোর্টও কিন্তু আজ পর্যন্ত আসেনি। এই যদি আসলে ব্যবস্থা হয় তাহলে এখানে আসলে আমরা কতটুকু নিরাপত্তার মধ্যে আছি বা কতটুকু সুরক্ষার মধ্যে আছি, এটি কিন্তু আসলে বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ সুকান্ত সেন। আসলে আমরা কথা বলছিলাম, তো আসলে পিসিআর এর বিষয়টা আমি একটু বলতে চাই যে এই বিষয় নিয়ে আমি একটু কাজ করেছিলাম। তো আমরা যেটা দেখেছি যে আমাদের শহীদ মনসুর মেডিকেল কলেজের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন ডক্টর নজরুল ইসলাম, তিনি জানিয়েছেন যে আসলে পিসিআর এর জন্য তারা নতুন করে একটা চাহিদা পত্র দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তখনই কিন্তু আসলে গণমাধ্যম সোচ্চার হয়ে ওঠে যে যেহেতু সিরাজগঞ্জে কোটি টাকা মূল্যের পিসিআর মেশিন, ভেন্টিলেটর রয়েছে, সেইগুলো স্থাপন না করে কেন নতুন করে আবার হচ্ছে চাহিদা পত্র দেওয়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং সেই চাহিদা পত্র যাওয়ার পরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী বিষয়। কিন্তু যেহেতু সিরাজগঞ্জে পিসিআর মেশিন আছে, তখন ডক্টর নজরুল ইসলাম আমাকে যেটা জানিয়েছেন যে আসলে সিরাজগঞ্জে যে পিসিআর মেশিন রয়েছে বা ভেন্টিলেটর রয়েছে সেই বিষয়গুলো তার জানা ছিল না। চাহিদা পত্র দেওয়ার পরে পিডি তাকে ফোন করে জানিয়েছে যে চাহিদা সেখানে পিসিআর রয়েছে। আবার আমি হচ্ছে কথা বলেছিলাম পিডির সাথে, পিডি আমাকে যেটা জানিয়েছেন যে প্রায় 10 মাস আগে স্বাস্থ্য মন্ত্রণালয় এই মেডিকেল হাসপাতালের চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তারা এই পিসিআর মেশিন নিয়েছিল এবং হাসপাতাল থেকে 5 সদস্যের একটি সার্ভেয়ার কমিটি করে সেই যন্ত্রাংশ গুলো বুঝে নিয়েছে হাসপাতাল, এবং যে বারবার যে বিল্ডিং এর কথা বলা হচ্ছে যে আসলে সেই বিভাগটি প্রস্তুত না করানোর জন্য নিতে পারছে না, সেই বিভাগটি জানুয়ারি মাস থেকে প্রস্তুত করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেটা বুঝে নিচ্ছে না, যে কারণে আসলে সমস্যাটা হয়েছে। আসলে দ্বৈতমুখী বক্তব্য রয়েছে। তো আমরা চাই যে দ্রুত এই একটা সমাধান করে সিরাজগঞ্জের পিসিআর মেশিন যেহেতু আছে কোটি টাকার মূল্যে, সেই পিসিআর মেশিনটি স্থাপন করা। তো আমরা আসলে আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের দর্শকরা কিছু প্রশ্ন করেছে, আমরা সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করবো এবং আমরা আপনাদের কাছে আসলে যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়গুলো আপনাদের কাছে জানতে চাইবো। অগ্নিসম্পদ তিনি প্রশ্ন
আমাদের একজন অগ্নি সম্পত্তি নিয়োজিত সংবাদিত চিকিৎসক বৃন্দদেরকে সাধুবাদ জানাই। তারপরে দিন মোহাম্মদ সাব্বির জানিয়েছেন রেসপেক্ট। শুনে না তো। হিরক গুণ জানিয়েছেন ধন্যবাদ। চিকিৎসা সময় করোনার মধ্যে নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে যাওয়ার জন্য এই সেবা অব্যাহত থাকবে আশা করি। হিরক গুণ একজন সাংবাদিক, উনি জানিয়েছেন এটা। আহমেদ শাকিল উনি বলেছেন শ্রদ্ধা রইল সকলের প্রতি। আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী জনাব মাসুদ ফরহাদ আছে, বর্তমান বাজারে যে পিপিএ পাওয়া যায় সেগুলো কতটুকু নিরাপদ? বর্তমান বাজারে যে পিপিএ গুলো পাওয়া যাচ্ছে সেটা কতটুকু নিরাপদ? এমডি নাজমুল ইসলাম all efforts are opening the Siratganj hospital. Treatment given by Dr. M.A. Latif, Dr. Ruhul Amin Talukdar and Dr. A. Aziz. উনি একজন লিখেছেন যে কমিউনিটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। ধন্যবাদ দিলীপ দাদাকে। আব্দুল আজিজ জলিল উনি একজন গণমাধ্যম কর্মী। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম বলেছেন, আমার প্রিয় মুখ, সবার কাছে জানতে চাই সারা বছর যেভাবে প্রাইভেট হাসপাতালগুলো রোগীদের চিকিৎসা দিতে আগ্রহী হন, কিন্তু বর্তমানে চিত্র ভিন্ন দেখেছি। আবার করোনা নিষ্ক্রিয় করতে চিকিৎসকদের তেমন কোনো ভূমিকা নজরে আসছে না কেন? ধন্যবাদ। আজিজ সরকার ধন্যবাদ আকরাম ভাই সুন্দর বক্তব্যের জন্য। আজিজ সরকার আমরা জানি যে একজন চিকিৎসক, ডক্টর মঈনুদ্দিন হাসপাতালে যত সম্ভব। আজকে আমাদের যে যারা আমাদের এই অনুষ্ঠান দেখে যারা কমেন্টস করেছেন সেই কমেন্টস গুলো তো এখানে দুইটা প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন আমাদের সাংবাদিক মাসুদ পারভেজ করেছেন যে বাজারে যে পিপিও গুলো পাওয়া যাচ্ছে সেই পিপিও গুলো আসলে কতটুকু নিরাপদ। এই বিষয়ে আমি আসলে ডাক্তার জামালকে জানতে চাই যে আসলে বাজারে যে পিপিও গুলো পাওয়া যাচ্ছে সেই পিপিও গুলো কতটুকু নিরাপদ। ধন্যবাদ মাসুদকে এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি নির্দ্বিধায় বলছি, বর্তমানে বাজারে যে পিপিই পাওয়া যাচ্ছে এটা মোটেই নিরাপদ না, অধিকাংশগুলোই নিরাপদ না। ধন্যবাদ। আমরা একটু আবার যেতে চাই বেসরকারি হাসপাতাল মালিক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সেখানে, যে আমাদের সাংবাদিক আমিনুল ইসলাম একটা প্রশ্ন করেছেন যে সারা বছর বেসরকারি হাসপাতালগুলো যেভাবে চিকিৎসা সেবা দিতে চান সেই এখন কিন্তু সে চিকিৎসা সেবা দিতে তারা আসলে তেমন আগ্রহী হচ্ছে না। পাশাপাশি করোনা মোকাবেলায় চিকিৎসক নিয়ে তারা নিষ্ক্রিয় কেন? তা আমি এখন প্রথম প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে আসলে বেসরকারি হাসপাতালগুলো সারা বছর চিকিৎসা সেবা দিতে চাইলে এখন আসলে চিকিৎসা সেবা দিতে অনেক প্রকাশ করছে কেন? জনাব আব্দুল সামাদ। ধন্যবাদ আমিনুলকে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে প্রত্যেকটা প্রফেশনে কিন্তু সাংবাদিক যারা তাদের কাছে যেমন সারাক্ষণ খোঁজ থাকে যে আমাকে একটা সংবাদ কালেকশন করতে হবে, তেমনি একজন চিকিৎসক কিন্তু চিন্তা করে যে আমাকে রোগী দেখতে হবে। এখন যখন কোনো যুদ্ধক্ষেত্রে একটা সাংবাদিক যায় তখন সে যুদ্ধক্ষেত্রে সাংবাদিককেও হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে সাংবাদিক কিন্তু সোলজারদের সাথে সাথে যুদ্ধক্ষেত্র কাভার করে। তেমনি আজকে ডাক্তারদেরও কিন্তু ঠিক একই অবস্থা, যে করোনা যুদ্ধে সামিল হতে হলে আমাদেরও যুদ্ধের সে ড্রেস আপ গুলো দরকার, সে পোশাক গুলো দরকার। সে পোশাকগুলো আমাদেরকে আপনারা জোগাড় করতে সহযোগিতা করুন। আমরা নিজেরাও চেষ্টা করছি, তারপরেও আপনারা আমাদের ছোট ভাই, সবাই আমরা সিরাজগঞ্জে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা আগে যেভাবে রোগী দেখছি, এখন আমরা অনেকেই আছি
যারা সেভাবেই দেখছি, যারা দেখছে না তাদের জন্য আশা করি তারাও দেখবে ইনশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার, যে এই শহরটা আমাদের প্রাণের শহর, অনেক ছোট শহর, প্রায় সবাই আমরা সবার পরিচিত, সবাই আমরা কোথাও না কোথাও কানেক্টেড। সুতরাং এখানে আমরা একজন আরেকজনের যদি পাশে দাঁড়াই, নিশ্চয়ই ইনশাআল্লাহ এই করোনা যুদ্ধের বিরুদ্ধেও আমরা সবাই লড়তে পারবো। সাংবাদিক, ডাক্তার, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, সবাই আমরা সবাই যদি এক কাতারে দাঁড়াই, একজনের পিছনে আর একজন না, এক কাতারে দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা এই করোনা যুদ্ধ জয় হব। ধন্যবাদ। আমি গৌর, আমি ওই আমিনুলের প্রশ্নে একটু যোগ করতে চাই, সময় হবে কি? আচ্ছা জি বলেন। হ্যাঁ জি জি বলেন বলেন বলেন। এই এক সেকেন্ড, ম্যাডামকে টেলিফোন করে বল যে কথা বলতেছে, পরে আসবে। এই আমিনুলের শেষের অংশটুকু আমি একটু ধরতে চাই, যে করোনা নিয়ন্ত্রণে চিকিৎসকরা অ্যাক্টিভ না কেন? অ্যাক্টিভ না হলে এত রোগীর চিকিৎসা কে করতেছে? এত ডাক্তার আক্রান্ত হচ্ছে কেমনে? আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলছি। আমিনুলের জ্ঞাতার্থে এবং আমি সবার জ্ঞাতার্থেই বলতেছি, একটা বেসরকারি ক্লিনিকে 10 জন 12 জন করে চিকিৎসক থাকে। আমরা যদি সবাই মিলে একসাথে এই চিকিৎসা সেবায় নিয়ে হই, যখন কন্টামিনেটেড হবে অথবা অসুস্থ হয়ে পড়বো, তখন কিন্তু আমাকে বাই রোটেশন আরো 4 জনকে আনতে হবে। সেই জন্যই আপনারা একসাথে ওই 10 জন আগে যেমন বসতো, এবং 10 জনকে একসাথে দেখেন না, কিন্তু প্রয়োজনের খাতিরে সবাই এখানে উপস্থিত থাকে। আর সাংগঠনিক ভাবে যদি বলতে চান, আমরা চিকিৎসা নিয়েই ব্যস্ত আছি, এটাই আমরা ইনশিওর করতে চাচ্ছি যে বাই হোক আর বাই ক্রুক আমরা কোভিড রোগীদের, নন কোভিড রোগীদের দুটোকেই চিকিৎসা দিয়ে জাতির এই ক্লান্তি লগ্নে আমরা একটা বলিষ্ঠ ভূমিকা রাখতেছি এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, আসলে ধন্যবাদ। আসলে আপনাদেরকে অনেকে সাধুবাদ জানাচ্ছি। আমরা আসলে সাধুবাদ জানাই যে এবারে যে করোনা যুদ্ধ, সেই যুদ্ধতে কিন্তু আসলে আমরা দেখেছি যে আমাদের চিকিৎসকরা কিন্তু নিজেদের পরিবারকে ঝুঁকিতে ফেলে, নিজেদেরকে ঝুঁকিতে ফেলে তারা কিন্তু চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছে। তো আমি একটু এবার ডাক্তার ওয়ালিদ ইসলামের কাছে আসতে চাই, যে আসলে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে যে কোভিড-19 এর জন্য যে স্পেশাল হাসপাতাল করা হয়েছে, সেই হাসপাতালে যারা চিকিৎসা নেবে, যারা চিকিৎসা দেবে, চিকিৎসকদের তো আসলে তাদের সুরক্ষার ব্যবস্থা কি, তারা তো তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তারা কি সেখান থেকে এসে কোয়ারেন্টাইনে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে, না হোম কোয়ারেন্টাইনে থাকবে, নাকি তারা স্বাভাবিকভাবে চলাফেরা করবে? যেন ওয়ালিদ ইসলাম তালুকদার। হ্যাঁ, সুন্দর কোশ্চেন। এটার জন্য যারা কোভিড হসপিটালে চিকিৎসা দিবে তাদের জন্য আমাদের কোয়ারেন্টাইনের জন্য জায়গা করা হয়েছে ওই নতুন নবনির্মিত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালের নার্সিং স্টাফ কোয়ার্টার, ওইটাতে করা হয়েছে। এবং আমাদের যে তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, একটা রোস্টারের 3জন চিকিৎসক, 2জন স্টাফ নার্স, ক্লিনার আর হচ্ছে MLSS, এরকম একটা টিম করা হয়েছে। এই টিমটা ওখানে ডিউটি করে এসে সে 14 দিনে তারা কোয়ারেন্টাইনে থাকবে। কোয়ারেন্টাইনে মানে হচ্ছে আমাদের কোয়ারেন্টাইনের জায়গা আছে মেডিকেল কলেজ হসপিটালে। তো এখন হলো যে একটা রোগী ভর্তি আছে, যদি করোনা পজিটিভ হয় তাহলে তো তাদের একদম মানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি তা না হয় তাহলে তারা নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনেও থাকতে পারে, অসুবিধা নেই। সেটা পরিস্থিতি দেখে তখন ডিসিশন নেওয়া যাবে, তবে তাদের জন্য ব্যবস্থা করা আছে। আর এর সাথে আমি আরেকটা কথা বলতে চাই, যে আমাদের সিরাজগঞ্জের আমি মাননীয় MP মহোদয় অধ্যাপক ডাক্তার হাবিবুল মিল্লাত মুন্না, তার প্রতি আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাই যে এই করোনা দুঃসময়েও সে আমার হসপিটালে এসেছে, তত্ত্বাবধায়ক, প্রিন্সিপাল এবং আমাদের সাথে ডাক্তারদের সাথে বসেছে। এবং এই যে বাগবাটি কোভিড হসপিটালটা, এটা তার যথাযথ তড়িৎ উদ্যোগেই আমরা এটা করেছি। এবং
উনি আমাদের মাঝে 3বার এসে আমাদেরকে সাহস দান করে গেছেন এবং ওখানে অ্যাম্বুলেন্সে একটা মাইক্রো গাড়িতে নেওয়ার জন্য প্রথমের দিকে তেল খরচ ছিল না, উনি কিছু তেল খরচের টাকা দিয়ে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন। আমি তার প্রতি এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি একটা কথাই লাস্টে বলতে চাই যে এই দুঃসময়ে আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, আমরা এই যে করোনা প্রিভেনশনের যে নীতিমালা এগুলো মেনে চলবো এবং সবাইকে সহযোগিতা করবো, বিশেষ করে যারা ফ্রন্টলাইন ডাক্তার, সিস্টার, ক্লিনার, স্বাস্থ্যকর্মী তাদেরকে আমরা উৎসাহ দিব। কারণ ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন যে ডাক্তার কোভিড আক্রান্ত হয়েছে, সে বাসাওয়ালা ঢুকতে দিচ্ছে না। নারায়ণগঞ্জে দেখেছেন যে এক ডাক্তার আক্রান্ত হয়ে তার পরিবারের 14 জন আক্রান্ত হয়েছিল, সেখানে ইট পাটকেল দিয়ে ঢালাইছে। যাই হোক, এইটা আমি চাচ্ছি প্রশাসন তো হেল্প করবেই, আমরা সাধারণ জনগণ আমরা এই ব্যাপারে পজিটিভ মন মানসিকতা নিয়ে এগিয়ে আসবো এবং এই কোভিডের যে নিয়ম নীতি সেগুলো যদি আমরা নিরাপদ ডিস্টেন্স এবং হাত ধোয়া, মাস্ক পরা, এগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের অবশ্যই আমরা এই ন্যাশনাল ক্রাইসিসটাকে মোকাবেলা করতে পারবো। কয়েকদিন আগে আমি দেখলাম যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আমার এক ফ্রেন্ড লাইভে এসে বললো যে ওখানে $1000 জরিমানা ধরেছে এই মাস্ক না পড়লে রাস্তায়। তো ওখানে কিরকম, এবং রাস্তা দেখলাম একদম ফাঁকা। এখন আমাদের একটাই অস্ত্র, বড় অস্ত্র, সেটা হচ্ছে যে আমাদেরকে নিরাপদ ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং আমাদের মাস্ক পরতে হবে, হাত ধুইতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এই কাজগুলো আমাদের হাতের নাগালের মধ্যে। এটা যদি করি তাহলে কিন্তু আমরা অনেকাংশে আমরা এইটা রিডাকশন করতে পারবো, করোনা প্রিভেনশন করতে পারবো। আমি সবার কাছে এই কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু আবার যেতে চাই ডাক্তার আকরামুজ্জামানের কাছে। যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন যে আসলে এই যে করোনা যাদের উপসর্গ আছে বা যাদের সাধারণ ঠান্ডা কাশি লাগছে বা কিভাবে তারা আসলে বাড়িতে চিকিৎসা দিতে পারে এই ঠান্ডা কাশির গুলো, এবং আসলে যদি কারো কি আসলে এখন কি ব্যবস্থা নেবে যাদের এই ঠান্ডা কাশির জ্বর রয়েছে। আমরা জানি সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় আসলে স্বাভাবিকভাবে এইগুলো মানুষের হয়ে থাকে, এই সময় আসলে তারা কিভাবে বাড়িতে স্বাস্থ্য চিকিৎসা নিবে? জনাব আকরামুজ্জামান। খুব কার্যকরী একটা প্রশ্ন করার জন্য ওকে ধন্যবাদ। এই প্রথম কথা হলো, এটা সিজন চেঞ্জের সময়, এখানে ঠান্ডা কাশি জ্বর কিছুটা থাকবে। যখনই আমরা দেখব যে জ্বর অথবা ঠান্ডা কাশি হয়েছে তখনই নিজেকে একটু পরিবারের অন্যান্য সদস্যের থেকে আলাদা করে নেব এবং সাধারণভাবে জ্বর ঠান্ডা কাশির জন্য যে ওষুধগুলো হয় নিজে জানা থাকলে খাবো, অথবা আমাদের মতো যারা এই মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি অথবা যাদের কাছে তার নাম্বার পাওয়া যায় তাদের সাথে যোগাযোগ করবে, করে বাড়িতেই একটু আলাদা থাকবে। কন্ডিশন দেখবেন ঠান্ডা কাশি জ্বর এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নাকি ওর সাথে গলা ব্যথা, শ্বাসকষ্ট এইরকম আছে। যদি কোনো সময় দেখে যে গলা ব্যথা, লবণ পানি গার্গেল করবে, আদা চা খাবেন, লেবু চা খাবেন, বেশি বেশি টক জাতীয় খাবার খাবেন এবং পুষ্টিকর খাবার খেতে হবে, মানে বডির ইমিউনিটি বাড়ানোর জন্য। তারপরেও যদি 4 দিন 5 দিন পরেও যদি দেখেন আপনার কন্ডিশন ইমপ্রুভ করে নাই, বরঞ্চ আরো ডিটোরিয়েট করতেছে, তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে খুব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এসে একবারে একজাক্ট যে ঘটনা সেটাই বলতে হবে। আপনি হয়তো এসে বলবেন যে আমার একটু ঠান্ডা লাগছে, ওষুধ দেন, কিন্তু তাতে কিন্তু আপনারও উপকার হবে না, অপকার করবেন আপনি সমাজের, আপনার পরিবারের এবং ডক্টরের। এই আপনার কাছে, আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমি বলতে চাচ্ছি, এইরকম প্রাথমিক উপসর্গে 2-3 দিন আপনারা বাড়িতেই চিকিৎসা নেন এবং পরিবারের অন্য সদস্যদের থেকে একটু আলাদা থাকেন যতটুকু সম্ভব হয়, আর মাস্ক পরেন। যদি না হয় ডক্টরের কাছে এসে সরাসরি আপনার তথ্য গোপন না করে কথাটা বলেন, ডক্টর আপনাকে দেখে
যে ব্যবস্থা দেয় সেই ব্যবস্থা অনুযায়ী আপনি ভয় করার কিছু নাই, আপনি বাড়িতেই চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। আমার দুই ভাগ্নে এবং ভাগ্নের ওয়াইফ, তারা সরওয়ার্দী হাসপাতালে কাজ করতেছিল, কোভিড আক্রান্ত হয়ে এখন বাড়িতেই বসে আছে। আমি আজকে সন্ধ্যার সময় ওদের সাথে কথা বলছি, বলে যে মামা আমরা এখন ভালো আছি, তাদের 7 দিন চলতেছে, হাজবেন্ড ওয়াইফ দুইজনই কোভিড পজিটিভ। তো বলে বাসায় চিকিৎসা নিতেছি, আর একজন হলো আরএস সরওয়ার্দীর, আরেকজন হলো প্যাথোলজির টিচার। তো আমাদের যে আমার যে সাজেশন থাকবে সিরাজগঞ্জবাসীর প্রতি, এই আপনাদের মাধ্যমে আমি বলছি যে অস্থির হবেন না, তথ্য গোপন করবেন না, উপযুক্ত জায়গায় গিয়ে উপযুক্ত কথাটা বলুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে চেষ্টা করি আপনাদের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে সিরাজগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক রাখার জন্য, সিরাজগঞ্জের জনগণকে স্বাস্থ্য পরিচর্যার মতো অবস্থা যাতে বজায় থাকে এই আশাবাদ। ধন্যবাদ জনাব আকরাম জামান। আমরা একটু দিতে চাই আব্দুল সামাদ খোকনের কাছে। যেমন আব্দুল সামাদ খোকন, আমরা দেখেছি যে যাদের কাছ থেকে করোনার উপসর্গ মানে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে, তাদেরকে হোম কোয়ারেন্টাইন রাখা হচ্ছে, এবং তাদের যখন রেজাল্ট আসছে পজিটিভ তখন তাদেরকে হাসপাতালে নিয়ে আসে। আসলে এই বিষয়টি এরকম না, যাদের কাছে উপসর্গ মনে হচ্ছে ঠান্ডা কাশি জ্বর আছে, যাদেরকে যারা মনে করছে যে আমাদের করোনা হতে পারে, আসলে তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা করা যায় কিনা বা এই ব্যবস্থা করা উচিত কিনা? আর সুকান্তদা যেটা বলছিলেন যে যেহেতু অনেক লোক এসেছে, অনেক লোকে কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, সেক্ষেত্রে আসলে এই নমুনাটি আসলে সবারই সংগ্রহ করা উচিত কিনা, আপনি কি মনে করেন জনাব আব্দুল সামাদ খোকন? ধন্যবাদ দিলীপ কর। আসলে যারা বিদেশ থেকে এসেছে তাদের উচিত ছিল সবারই নমুনা সংগ্রহ করা এবং সবারই পরীক্ষা করা। আর করোনার মোকাবেলায় সবচেয়ে বড় পদক্ষেপ হলো যত বেশি আপনি পরীক্ষা করবেন তত আপনি নিরাপদ থাকবেন। অর্থাৎ 100 জনের মধ্যে আপনি যদি 100 জনকে পরীক্ষা করেন, যদি ওর মধ্যে 5 জন পজিটিভ বার হয়, এই 5 জনকে ইনস্ট্যান্ট আপনি আলাদা করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি পরীক্ষা না করেন, যদি একজনও পজিটিভ থাকে, 7 দিনের মধ্যে তো একজনই পজিটিভ হয়ে যাবে। তো এই জন্য আমি আসলে এগুলো সরকারি পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। তো আমি মনে করি যে এখানে আমাদের আসলে খুব বেশি বলার কিছু নাই কিংবা করারও কিছু নাই, এগুলো সরকারি সিদ্ধান্তর ব্যাপার। সুতরাং সেক্ষেত্রে আমার বিবেচনা যেটা আসে যে যখনই কোনো রোগী একাধারে 5 দিন অথবা তার চেয়ে বেশি ঠান্ডা, এরকম ঠান্ডা জ্বর কাশি যেটাই থাকুক, তাকে কোভিড পজিটিভ ধরে নিয়েই চিকিৎসা শুরু করা উচিত। নেগেটিভ হলে সেটা বোনাস, পজিটিভ হলে সাবধানতাটা আগে থেকে হয়ে গেল। আর যদি নেগেটিভ হয় ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাকি সবাই সেফ। কিন্তু আমাদের যেহেতু পরীক্ষা করার সুযোগ কম, হয়তো আগামীতে সিরাজগঞ্জের পিসিআর মেশিন সংযোজিত হলে, সিরাজগঞ্জে পরীক্ষার সুযোগ হলে, তখন হয়তো এটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ত্বরান্বিত হবে। আমরা আশা করি এবং আমরা চেষ্টা করি সবাই নিরাপদে থাকার। আজকে হয়তো অনেকেই মনে করতে পারেন যে আমরা যারা লাইভে আছি আমাদের কারো মাস্ক নেই কেন, এই কোশ্চেন নেই অনেকের হতে পারে যে আমাদের কারো মাস্ক নেই। হ্যাঁ, আমাদের কারো মাস্ক নেই এখন। কারণ প্রথমত হলো যে আমরা কিন্তু প্রত্যেকে যার যার বাড়িতে বসে আছি এবং আমাদের আশেপাশে কেউ নেই। সুতরাং আমাদের এখন মাস্ক পরার প্রয়োজন নেই। আপনি অপ্রয়োজনীয় 1 মণ বোঝা মাথায় নিয়ে 1 কিলোমিটার হাঁটার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে 2 মণ বোঝা নিয়ে 5 মিনিট হাঁটেন, কিন্তু অপ্রয়োজনে হাঁটার কোনো প্রয়োজন নেই। আমরা অপ্রয়োজনে বাজারে যাব পিপিই পরে, তার চেয়ে বাসায় থাকে মাস্কবিহীন। যার প্রয়োজন, জরুরি প্রয়োজন, অবশ্যই সে বাইরে যাবে, প্রোটেকশন নিয়ে যাবে। যখন সে বাইরে যাবে, সে যেখানেই যাক, বাড়ির বাইরে যখন যাবে সে প্রোটেকশন নিয়ে যাবে। কিন্তু
বাড়ির ভিতরে থাকলে হয়তো সে প্রোটেকশন না নিলেও চলবে, কিন্তু বাইরে থেকে অবশ্যই প্রোটেকশন নিতে হবে। তো আমরা আশা করি আমরা যদি সবাই সচেতন থাকি, আমরা নিজেদেরকে নিজেরা সেভ করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেভ করতে চাই, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে এবং সচেতনতাই পারবে আমাদেরকে করোনাকে প্রিভেন্ট করতে। আমরা করোনাকে কিন্তু প্রিভেন্ট করতে পারবো। করোনা থেকে কোনো যেহেতু স্পেসিফিক কোনো ওষুধ নাই, এই জন্য আমরা সুস্থতা করোনা হলে তাকে সুস্থ করতে পারবো এই গ্যারান্টি দেওয়ার কিছু নাই, কিন্তু করোনাকে প্রতিরোধ করতে পারবো আমরা। তা আমরা চেষ্টা করি করোনাকে প্রতিরোধ করার, সুস্থ করার চিন্তাটা পড়ে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা একটু সুকান্ত সেনের কাছে জানতে চাই। সুকান্ত সেন, আসলে আমরা দেখছি যে হাটে বাজারে মানুষ কিন্তু বিনা প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে, তো আসলে আপনি সর্বশেষ 1 মিনিটে যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। আসলে এটি আমাদের জন্য একটি সামাজিক সমস্যা আমার মনে হচ্ছে যে 4টা পর্যন্ত কিন্তু আসলে দোকান খোলা থাকার কথা এবং 6টার পরে মানুষজন চলাচল করার একেবারেই আসলে নিষেধ। তারপরেও আজকেও আমি দেখেছি যে আমি 8টার দিকে মনে হয় আসলাম, তখন অনেক লোক আমি দেখেছি যে বাইরে আছে। আমার মনে হয় যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাছাড়া আসলে এই বিষয়টির সমাধান কোনোভাবে সম্ভব না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে এই বিষয়ে কোনো ছাড় নেই, এই বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। এটি আমার শেষ কথা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা যারা অলিল ইসলাম তালুকদারের কাছে আসবো। অলিল ইসলাম তালুকদার, আপনি যে কানেক্টিং সিরাজগঞ্জে সংযুক্ত হলেন, আসলে এই অনুষ্ঠানটি সংযুক্ত হয়ে কেমন লাগলো এবং জনসাধারণের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমার সিরাজগঞ্জের এএসটিভি দিলীপগড়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আমাকে সংযুক্ত করার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এই কানেক্টিং এই অনুষ্ঠানটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর জনগণের জন্য আমার একটাই কথা, যে আসলে যে রোগটাকে আমরা মানে প্রিভেনশন করে আমরা কিছু নিয়ম মেনে আটকে দিতে পারি এবং ডাক্তারদের উপরে আমরা কিন্তু চাপ কমাতে পারি, রোগীর চাপ কমাতে পারি, সেটাকে আমরা কেন করব না? একটু যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু এই করোনার মতো এই রোগটাকে আমরা প্রিভেনশন করতে পারি। আমার একটাই অনুরোধ, আপনারা যে যেখানে থাকেন আপনারা যার যার অবস্থান থেকে পরিবার থেকে এই করোনার যে নিয়ম কানুনগুলা, প্রতিরোধের যে নিয়ম কানুনগুলা, নিরাপদ ডিস্টেন্স মেনটেন করা, হাত ধোয়া, তারপরে হচ্ছে মাস্ক পরা, এইগুলো একটু নিয়ন্ত্রণ করে। আর রোজার দিনে আরেকটা কথা বলবো, আমরা রোজা রাখছি, আপনারাও একটু হাট বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, এগুলো একটু রোজা রাখেন, তাহলে দেখবেন যে আমাদের এই ন্যাশনাল ক্রাইসিস, এই করোনার আক্রমণ থেকে আমাদের দেশের জনগণ মুক্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু আব্দুল সামাদের কাছে জানতে চাইবো যে জনাব আব্দুল সামাদ, এই কানেক্টিং সিরাজগঞ্জ অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগলো এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো বক্তব্য থাকলে যদি বলেন। ধন্যবাদ দিলীপ গৌর। আমি আসলে খুবই আনন্দিত যে কানেক্টিং সিরাজগঞ্জের এই অনুষ্ঠানে আসতে পেরে। একই সাথে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে শুধু আমি একটি কথাই বলবো, আমরা নিজেরা যদি সচেতন হই আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো। আমরা নিজেরা সচেতন হই, আমরা ঘরে থাকি এবং সুস্থ থাকি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল সামাদ আজাদ। আমরা সর্বশেষ আমরা জানতে চাবো জনাব আকরামুজ্জামানের কাছে, যে জনাব আকরামুজ্জামান আসলে এই অনুষ্ঠানে এসে কানেক্টিং সিরাজগঞ্জ অনুষ্ঠানটি আপনার কাছে কেমন লাগলো আর জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার জন্য আপনার পরামর্শ কি? জনাব আকরামুজ্জামান। ধন্যবাদ গৌর, আমি খুব আনন্দিত এবং এই আয়োজন করার জন্য দিলীপ গৌরকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা এবং এই অনুষ্ঠান কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। এখানে এসে স্বাস্থ্য বার্তা অথবা চিকিৎসা অথবা জনগণের সচেতনতা যেভাবেই বলি না কেন আমরা খোলামেলা আলোচনা করার জন্য চেষ্টা করছি। এটা খুব আমাকে আনন্দিত করেছে
আমি মনে করি আমাদের আলোচনার এই 4 জনের আলোচনার মাধ্যমে যদি 10টা লোকও এই আলোচনা শুনে একটু কারেকশন হয় অথবা মেনে চলে, তাহলেই আমাদের এই আলোচনা সার্থক হবে। আমি আশা করি এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আবার আমাদের সাথে দেখা হবে। আমি জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, আমরা আপনাদের জন্য বাইরে আছি, আপনারা যে কোনো সময় আমাদের ডাকবেন, আমরা আপনার সেবায়, আপনাদের সেবায় নিয়োজিত আছি বিভিন্ন পন্থায়, সেটা ত্রাণ দেওয়া হোক অথবা চিকিৎসা। আমি এই জিনিসটা প্রথম থেকে আলাদা করে দিয়েছি যে ত্রাণ দেওয়ার অনেক লোক আছে, কিন্তু চিকিৎসা দেওয়ার কিন্তু লোকের অভাব। সেই জন্য আমি আমার ডক্টরদের বলে দিচ্ছি যে আপনারা ত্রাণ দেন, আশেপাশে দেন, লোক দিয়ে দেন, আপনি নিজে ইনভলভ হন। নিজে ইনভলভ হলে আমার চিকিৎসকের ঘাটতি হবে, আমি চিকিৎসা সেবা কন্টিনিউ করতে পারবো না। সেই সাথে সিভিল সার্জন মহোদয়কে এবং এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের এমপি মহোদয়, প্রাক্তন মন্ত্রী মহোদয়, বিশেষ করে বর্তমান এমপি মান্না ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই পিসিআর মেশিনকে খুঁজে বের করার জন্য, এবং এই ক্রান্তিকালীন সময়ে 2 জন লোকই এই প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করতেছেন, নিজেরা ত্রাণ বিতরণ করতেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে উৎসাহিত করতেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই এবং জনগণকে আমাদের কথা একটু মেনে চলার জন্য অনুরোধ রেখেই আপনাদেরকে এই মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ আসলে আমাদের আজকে সিরাজগঞ্জের প্রথিতযশা অভিজ্ঞ 3 জন চিকিৎসক, তারা কিন্তু আসলে সিরাজগঞ্জের চিকিৎসা ব্যবস্থা তুলে ধরেছেন, পাশাপাশি করোনা থেকে কিভাবে নিজেরা মুক্ত থাকতে পারেন বা করোনার উপসর্গ হলে কিভাবে আপনারা নিজেদের স্বাস্থ্য সেবা করতে পারেন, বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরেছে। কিন্তু আপনারা দেখেছেন যে 4 জনের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু বারবার এসেছে যে বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, নিজের পরিবার পরিজনকে এবং সমাজকে নিরাপদ রাখুন, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরোবে না, বিশেষ করে যেখানে জনসমাগম আছে সেই জায়গাগুলো এড়িয়ে চলুন, যেমন হাট বাজার মার্কেট, এই বিষয়গুলো আপনাদেরকে যত এড়িয়ে চলবেন তত আপনারা ঝুঁকি মুক্ত থাকবেন। যেহেতু সিরাজগঞ্জে অনেক বিদেশি লোক এসেছে, অনেক ঢাকা নারায়ণগঞ্জ থেকে মানুষ এসেছে, সুতরাং কার মধ্যে কোভিড-19 পজিটিভ আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সে কারণে নিজেদের নিরাপদ রাখতে হবে, আমাদের চিকিৎসকরা সেই কথা কিন্তু বারবার বলছে। তো আসলে আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ডাক্তার আকরামুজ্জামান, ডাক্তার ওয়ালিদ ইসলাম, ডাক্তার আব্দুল সামাদ আজাদ এবং সুকান্ত সেন, যে আপনারা এই দুর্যোগময় মুহূর্তে দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের সাথে পরামর্শ করেছেন এবং আপনারা আমাদেরকে বলেছেন যে আবারও ডাকলে আবারও আপনারা আমাদের সাথে কানেক্টিং হবে। সেজন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাদের সময় দিবেন এবং এই যে জনগণকে সচেতন করার জন্য যে আপনাদের যে প্রয়াস, সেই প্রয়াসটা তারা দেবেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং কানেক্টিং সিরাজগঞ্জের পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন রাত 9:30 সিরাজগঞ্জের সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনা লাইভ টক শো কানেক্টিং সিরাজগঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের অনুষ্ঠান শেষ করছি এবং আগামীকালকে অনুষ্ঠানমালা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।